ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আসি তাহলে তোমাদের নতুন ব্যাচ, যেহেতু নতুন ব্যাচের আজকে 2 নাম্বার ইংলিশ ক্লাস। তো আজকের ক্লাসটা না খুব ইম্পর্টেন্ট একটা টপিক, প্রোনাউন। তোমরা দেখেছো প্রাইভেট ব্যাংক হোক বা গভর্নমেন্ট ব্যাংক, বা যদি আরেকটু আলাদা করে বলি বাংলাদেশ ব্যাংকের কোশ্চেনগুলো যদি দেখো, তাহলে ব্যাংকের ক্ষেত্রে আমি জাস্ট বলবো প্রোনাউন এই চ্যাপ্টারটা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। যেমন কম্পারেটিভলি আমরা যদি বিসিএসটা দেখি, বিসিএসে কিন্তু ভাই নাউন এগুলোর উপরে বেশি গুরুত্ব আরোপ করা হয়, নাউন থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। কিন্তু আমাদের যদি তুমি ব্যাংকের কোশ্চেনগুলো একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো, এখানে কিন্তু প্রোনাউন চ্যাপ্টারটা থেকে প্রচুর কোশ্চেন হয়। হ্যাঁ, সেই জন্য আমরা তোমরা গতদিন দেখেছো আমরা 1 নাম্বার লেকচার শিটে 4টা টপিক রেখেছি, নাউন রেখেছি, ডিটারমিনার রেখেছি, নাম্বার রেখেছি, জেন্ডার রেখেছি। কিন্তু 2 নাম্বার লেকচার শিটে শুধুমাত্র প্রোনাউন রেখেছি। কারণটা কি? কারণটা হলো নাউনের থেকে প্রোনাউনটা থেকে একটু বেশি কোশ্চেন আসে, আর প্রোনাউন এই চ্যাপ্টারটা খুবই 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 গুরুত্বপূর্ণ ব্যাংকের কোশ্চেনের জন্য, ব্যাংকের এক্সামের জন্য। এই জন্যই এই প্রোনাউনের উপরে আমাদের পুরো একটা ক্লাস রাখা হয়েছে। এবার দেখো প্রোনাউন তোমরা এর আগে কিন্তু অসংখ্য জায়গায় হয়তো প্রাইমারি করো, নিবন্ধন বা বিসিএস এ প্রোনাউন থেকে হয়তো বা তোমরা অনেক ক্লাস করেছো। কিন্তু তোমরা একটু দেখবা ব্যাংকের প্রোনাউনের যে কোশ্চেনগুলো হয় প্রোনাউন চ্যাপ্টারটা থেকে একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেনগুলো হয়। আমি চেষ্টা করব তোমাদের সামনে আজকে ব্যাংকের প্রোনাউন এই টপিকটা থেকে যে কোশ্চেনগুলো ব্যাংকে হয়ে থাকে সেই টপিকগুলো ইনশাল্লাহ আমি আজকে হাইলাইটস করার চেষ্টা করব। আর একটু বলি, যেহেতু আমার নতুন ব্যাচ, তোমাদেরকে একটু বলবো তোমাদেরকে প্রচুর পরিমাণে কমেন্টস করতে হবে। কারণ তোমরা যদি কমেন্টস না করো তাহলে আমি বুঝতে পারবো না যে আমার পড়াটা তো মানে আমি যা পড়াচ্ছি তোমরা সেটা অ্যাডাপ্ট করতে পারতেছো কিনা, বা তোমরা সেটা বুঝতে পারতেছো কিনা, এটা আমার পক্ষে বোঝা সম্ভব হবে। স্যার ফার্স্ট ক্লাসে শুধু নাউন পার্টটা হয়েছে, ওকে ফাইন, যেহেতু নাউন হয়েছে বাকি পার্টটা ওই স্যারই শেষ করে দিবে। আমি প্রোনাউন পার্টটা আজকে ইনশাল্লাহ তোমাদেরকে শেষ করার চেষ্টা করব। আর ফেসবুকে বলবো তোমরা যারা আমার সাথে যুক্ত আছো অবশ্যই কমেন্টস করবে। প্রথমত কমেন্টস করবে আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা ফেসবুকে, এবং তোমরা কোন জায়গা থেকে বলতেছো এটা শুনলে একটু ভালো লাগে। কারণ মাঝে মাঝে দেখি অনেক একেবারে প্রান্তিক পর্যায়ের স্টুডেন্টরা শুনতেছে, তখন ভালো লাগে যে না ব্যাংকটা কেন। এটা বলছি কারণটা হলো ব্যাংক এই প্রস্তুতিটা অনেকেই কিন্তু নিতে চায় না, কিছু জাস্ট মিসকনসেপ্টের কারণে এবং কিছু ইনফরমেশন গ্যাপের কারণে। কিন্তু অনেস্টলি বলতেছি জব মার্কেটে সবচাইতে সহজ প্রস্তুতি আমি যদি বলি সেটা হলো ব্যাংক। অল্প সময়ে একটা জবকে এনশিওর করা যায়। আচ্ছা, হাসান রেজা, মোহাম্মদ আয়াতুল্লাহ, ওকে, আবু সাইদ, আচ্ছা আচ্ছা ওকে, তোমরা একটু জাস্ট বলবে। হ্যাঁ, ঢাকা থেকে না, আমার জুমের কথা বলি নাই, এটা আমি ফেসবুকের কথা বলেছি। আচ্ছা, ময়মনসিংহ থেকে, রাজশাহী থেকে, আচ্ছা তারপরে ভালো লাগতেছে। আচ্ছা, আর কোনো কথা নেই, এইবার আমরা চলে যাব প্রোনাউন চ্যাপ্টারে। ওকে, সো আসো প্রোনাউনে। অ্যাকচুয়ালি প্রোনাউন 8 প্রকার আমরা সকলেই জানি, কিন্তু এই 8 প্রকার প্রোনাউনের মধ্যে ব্যাংকের জন্য আমি 2টা প্রোনাউনকে সবচেয়ে বেশি হাইলাইটস করি। 2 প্রকার, এক হলো পার্সোনাল প্রোনাউন আর একটা হলো রিলেটিভ প্রোনাউন। এই 2টা প্রোনাউন কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। সো আমরা আসি তাহলে, আমরা পার্সোনাল প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন এই 2টাকেই মূলত আমরা হাইলাইটস করব আজকের ক্লাসে। সো আমি চলে যাচ্ছি প্রথমত কোশ্চেন সলিউশনে চলে যাই। আমি 1 নাম্বার কোশ্চেনটা যদি দেখি, ওকে, সো 1 নাম্বার কোশ্চেন সলভ করার আগে আমি একটু আপনাদেরকে 1 নাম্বার কোশ্চেন সলভ করার জন্য যে যে জিনিসগুলো জানা দরকার সেই বিষয়গুলো একটু আপনাদেরকে আমি আগে উপস্থাপন করতে চাই। সো আমি যদি একটু দেখি পার্সোনাল প্রোনাউন, আমি যদি একটু লিখি পার্সোনাল প্রোনাউন, ভাই বুঝার সুবিধার্থে বা বাক্যের প্লেসমেন্ট, PRONOUN, পার্সোনাল প্রোনাউন, বাক্যের প্লেসমেন্টের উপরে বেস করে পার্সোনাল প্রোনাউনকে আমরা মূলত 5 ভাগে ভাগ করে থাকি। হ্যাঁ, একটা হলো সাবজেক্টিভ ফর্ম, একটা হলো অবজেক্টিভ, একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, একটা পজিটিভ প্রোনাউন, আর একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আমি এখন যে শকটা দিব আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই শকটা একটু ভালো করে তোমরা একটু কপি করে নিবে এবং একটু বোঝার চেষ্টা করবে। আমরা এই পার্সোনাল প্রোনাউনকে বুঝার সুবিধার্থে বাক্যের প্লেসমেন্ট অনুযায়ী আমরা 5 ভাগে ভাগ করব। একটা হলো সাবজেক্টিভ ফর্ম। পার্সোনাল প্রোনাউনের কোন ফর্ম বলো ভাই? একটা হলো সাবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, এরপরে হলো অবজেক্টিভ, সাবজেক্টিভ, এরপরে অবজেক্টিভ ফর্ম, এরপরে হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা দিয়ে দাও, পজেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে হলো পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন। এই 5 ভাগ তোমাকে শিখতেই হবে। আর একটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, এই হলো 5 প্রকার। এই 5 প্রকার আমাদেরকে একটু জানবো আমরা। তার মানে প্রথমত আসি প্রোনাউন জিনিসটা কি সেটা তোমাদেরকে একটু বলি।
ভাই প্রোনাউন মানে হলো নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করি সেই ওয়ার্ডটাকেই আমরা প্রোনাউন বলে থাকি। নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করি সেই ওয়ার্ডটাকেই আমরা প্রোনাউন বলি। যেমন দেখো, এটা একটা মার্কার, আমি বললাম এই মার্কারটা অনেক ভালো লেখে, মার্কারটা অনেক ভালো লেখে, আমি এটার নাম জানি মার্কার, তাই আমি মার্কার বললাম। এখন এটার যদি আমি নাম না জানতাম, আমি যদি মার্কার কথাটি না জানতাম, তাহলে আমি কি বলতাম? আমি বলতাম এটা অনেক ভালো লেখে। তার মানে মার্কারের পরিবর্তে আমি কি ইউজ করতেছি? ইট ইউজ করতেছি। তাহলে মার্কার হলো নাউন, ইটটা হলো প্রোনাউন। নাউনের পরিবর্তে আমরা যেটা ইউজ করব সেটাকে আমরা কি বলবো? প্রোনাউন বলে থাকবো। যেমন আমি জানি মিস্টার করিম, আমি বললাম মিস্টার করিম অনেক হ্যান্ডসাম একটা মানে মানুষ, আমি বললাম মিস্টার করিম অনেক স্মার্ট একটা পারসন। আমি তার নামটা জানি মিস্টার করিম, কিন্তু আমি যদি তার নাম না জানতাম আমি কি বলতাম? হি। তাহলে মিস্টার করিমের পরিবর্তে কি ইউজ করতেছি? হি ইউজ করতেছি। তাহলে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ব্যবহার করি সেটাকে আমরা প্রোনাউন বলে থাকি। এখন এই প্রোনাউনকে আমরা বাক্যের প্লেসমেন্ট অনুযায়ী আমরা 5 ভাগে ভাগ করেছি। যেমন দেখো, সাবজেক্টিভ ফর্ম আই, আই হলো একটা সাবজেক্টিভ ফর্ম। এর অবজেক্ট কোনটা? এর অবজেক্ট হলো মি। এর পজেসিভ অ্যাডজেক্টিভ মাই। এর পজেসিভ প্রোনাউন মাইন। আর রিফ্লেক্সিভ প্রোনাউন এটা হলো মাই সেলফ। এই সবগুলা প্রোনাউনের এইভাবে 5টা ফর্ম তোমাকে জানতে হবে। আই এটা হলো সাবজেক্ট, মি হলো অবজেক্ট, মাই হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, আর মাইন এটা হলো পজেসিভ প্রোনাউন, আর মাই সেলফ এটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক একইভাবে আমরা যদি বলি উই, উই কি হবে বলো না? উই এর অবজেক্ট হবে আস, উই আস। আওয়ার এরপরে কি হবে ভাই? আওয়ার্স। আর একটা হলো আওয়ার সেলফস, ACL VES, আওয়ার সেলফস। এরপরে ইউ, ইউ, ইয়োর, এরপরে ইয়োর্স, ইয়োর্স। আর একটা হলো ইয়োর সেলফ, ইয়োর সেলফও হইতে পারে, ACLF ও হইতে পারে, আবার YOURSELVES, ইয়োর সেলফস। হ্যাঁ, এরপরে হলো দে, এরপরে হলো দেম, দিয়ার, দিয়ার্স, দিয়ার্স। এরপরে দেম সেলফস, দেম সেলফস। এরপরে হলো হি, হিম, হিজ, হিজ, হিমসেলফ, হিমসেলফ। এরপরে শি, হার, হার, হার্স, হার সেলফ, হার সেলফ। আর একটা হলো ইট, ইট, ইটস, ইটস। আর একটা হলো ইট সেলফ। ক্লিয়ার বিষয়টা? ইট সেলফ। এই হলো ভাই প্রোনাউনের যে 5টা ভাগ, এবং প্রত্যেকটা প্রোনাউনের এই ভাগগুলো তোমাদেরকে একটু জানতে হবে। তাহলে সবাই একটু দেখি ভাই। আই হলো সাবজেক্ট, মি হলো অবজেক্ট, মাই হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, মাইন এটা হলো পজেসিভ প্রোনাউন, আর মাই সেলফ এটা হলো আমার রিফ্লেক্সিভ প্রোনাউন। এইভাবে যে আমার 8টা প্রোনাউন আছে, এই 8টা প্রোনাউনেরই এটা আমার জানতে হবে। আই, উই, ইউ, দে, হি, শি, ইট, এই সবগুলার সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন জানতে হবে। এখন কোশ্চেন হলো যে স্যার আমি কেন এই শখটা মনে রাখবো, বা এখান থেকে কোন টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে সেটা আমি একটু দেখতে চাই। সেটা যদি তোমাদেরকে বলি, সবাই একটু দেখো। আমি যদি বলি, ধরো কোনো সাবজেক্টে তুমি দে লিখেছো, কোন একটা জায়গায় সাবজেক্ট হিসাবে, কোন একটা জায়গায় সাবজেক্ট হিসাবে তুমি দে লিখেছো। এখন তুমি যেহেতু সাবজেক্ট হিসাবে দে লিখেছো, এর পজেসিভ অ্যাডজেক্টিভ তুমি কখনোই হিজ লিখতে পারবে না, কারণ দে, দের পজেসিভ অ্যাডজেক্টিভ কোনটা? দের পজেসিভ অ্যাডজেক্টিভ হলো দিয়ার। তাহলে তুমি যদি কোনো জায়গায় সাবজেক্ট দে লেখো, তাহলে অবজেক্ট হিসাবে কখনোই হিম লিখতে পারবে না, অবজেক্ট হিসাবে কি লিখবে? দেম লিখবে। তার মানে আমরা যখন কোনো বাক্যে এই প্রোনাউন ইউজ করব, মিনিং অনুযায়ী, মিনিং অনুযায়ী এই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন, এদের মধ্যে কি থাকতে হবে? মিল থাকতে হবে অথবা সামঞ্জস্যতা রাখতে হবে। মিল থাকতে হবে অথবা সামঞ্জস্যতা রাখতে হবে, এই হলো মূল বিষয়। আচ্ছা, যারা আমার সাথে জুমে আসো বা ফেসবুকে আসো, আমি এটা একটু বুঝাইতে পেরেছি কিনা, এরপর আমি কোশ্চেন সলিউশনে চলে যাব। তাহলে এটা আমরা কেন শিখলাম? এর কারণটা হলো যে সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ অ্যাডজেক্টিভ এদের মধ্যে আমাকে মিনিং অনুযায়ী মিল থাকতে হবে। এখন আসো কোশ্চেনটা কিভাবে আসবে পরীক্ষায় সেটা যদি একটু তোমাদেরকে বলি। হ্যাঁ, আচ্ছা, আমি যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা, আচ্ছা আমরা একবারে কোশ্চেনেই চলে যাচ্ছি, তাহলে তোমাদের জন্য বুঝাইতে সুবিধা হবে। আমার যেহেতু জায়গা নেই বলে আমি এক্সাম্পলটা দিলাম না। ওকে, সো আসো আমি এখন 1 নাম্বার কোশ্চেনটা পড়বো। এটা একটা প্রাইভেট ব্যাংকের কোশ্চেন। এই প্রাইভেট ব্যাংকের কোশ্চেন দিয়ে আজকে আমাদের যাত্রাটা শুরু হোক। হ্যাঁ, দেখি আমরা প্রোনাউনের ওই শখটা কেন মুখস্থ রাখবো, বা ওই প্রোনাউনের ওই শখ থেকে কোন ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে সেটা একটু দেখবো। সবাই একটু দেখো।
ইফ এনিওয়ান কলস, যদি কেউ কল দেয়, হোয়াইল উই আর ইন কনফারেন্স, আমরা যখন সংবাদ সম্মেলনে থাকব তখন যদি কেউ কল দেয়, টেল দেম, তাদেরকে বলো যে আই উইল রিটার্ন দেয়ার কল আফটার দ্য মিটিং, মিটিং শেষে আমি তাদের কলটাকে ব্যাক করব। ভালো করে দেখো না, মনে করো আমি মিটিংয়ে যাব, আমি আমার পিএস কে বলে গেলাম আমি যখন মিটিং করব এই মিটিং এর সময় যদি কেউ আমাকে কল দেয় তাহলে তুমি তাকে বলবে স্যার মিটিংয়ে আছে, মিটিং শেষ করে স্যার আপনাকে ব্যাক করবে। এই যে দেখো মিনিংটা এই, ইফ এনিওয়ান কলস, যদি কেউ কল দেয়, হোয়াইল উই আর ইন কনফারেন্স, আমরা যখন কনফারেন্সে থাকবো তখন যদি কেউ কল দেয়, টেল দেম, তাকে বলবা। আচ্ছা কাকে বলবো? আমরা যখন সংবাদ সম্মেলনে থাকবো তখন যদি কেউ কল দেয় তাকে বলবা, মানে কাকে বলবো? এই যে দেম, তাকে বলবো। কাকে বলবো? যে কল দেবে। এখানে কল দিচ্ছে কে? এনিওয়ান। তার মানে এই দেম যে একটা প্রোনাউন, এই প্রোনাউনটা কার উপরে বেস করে বসবে? এনিওয়ানের উপরে বেস করে বসবে, তাই না বিষয়টা? এখন এনিওয়ান মানে কয়জন তোমরা জানো কি না? এনিওয়ান, এনিবডি, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, এভরিওয়ান, এভরিবডি, এই মানে কিন্তু একজন। এগুলা কাকে ইন্ডিকেট করে? একজনকে ইন্ডিকেট করে। তাহলে যেহেতু এখানে এনিওয়ান বুঝাচ্ছে তাহলে একজন বুঝাচ্ছে। আর একটা জিনিস তোমরা মনে রাখবা, একজন বুঝাইতে আমরা হি অথবা শি ইউজ করি। একজন পুরুষ বুঝাইলে হি, একজন মহিলা বুঝাইলে শি, আর একটা বস্তু বুঝাইলে ইট হয়, আর একের অধিক ব্যক্তি বা বস্তু বুঝাইতে দে ইউজ হয়। ভালো করে বুঝবা কিন্তু। তাহলে একজন পুরুষ হি হবে, একজন মহিলা শি হবে, একটা বস্তু ইট হবে, আর একের অধিক ব্যক্তি হোক আর বস্তু হোক উভয়ের ক্ষেত্রে প্রোনাউন হিসাবে কি বসাবো? দে বসাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই যদি হয়ে থাকে এখন আমাদের কোশ্চেনে চলে আসো, যে কোশ্চেনে আমরা ছিলাম। ইফ এনিওয়ান কলস, যদি কেউ কল দেয় যখন আমরা কনফারেন্সে থাকবো তখন তাকে বলবা। তাকে মানে কাকে? যে কল দিয়েছে। এখানে কল দিয়েছে কে? এনিওয়ান। তাহলে ওই দেমটা অ্যাকচুয়ালি কাকে ইন্ডিকেট করবে? এনিওয়ানকে ইন্ডিকেট করবে। এখন এনিওয়ান মানে তো একজন যদি হয়ে থাকে তাহলে আমরা দেম ইউজ করব না, আমরা হি অথবা শি ইউজ করব। তাহলে টেল দেম, দেম যেহেতু অবজেক্ট আছে, এই যে দেখো দেমটা যেহেতু অবজেক্ট আছে, দেম বরাবর কি আছে? এই যে দেম বরাবর হিম আছে, অবজেক্ট হিসাবে হিম ইউজ করব। তাহলে এখানে টেল দেম হবে না, এখানে কি হবে? এখানে হবে টেল হিম, টেল হিম। তাহলে ইফ এনিওয়ান কলস, যদি কেউ কল দেয়, হোয়াইল উই আর ইন কনফারেন্স, আমরা যখন কনফারেন্সে থাকবো তখন যদি কেউ কল দেয়, টেল হিম, তাকে বলবা যে আই উইল রিটার্ন দিয়ার। আবার দিয়ারটা কাকে ইন্ডিকেট করতেছে? দিয়ারটা এনিওয়ানকে ইন্ডিকেট করতেছে। এনিওয়ান মানে একজন যদি হয়ে থাকে এখানে দিয়ার হবে না, এখানে হবে হিজ হবে। তাহলে কারেক্ট আনসারটা কি হবে? ইফ এনিওয়ান কলস হোয়াইল উই আর ইন কনফারেন্স, আমরা যখন কনফারেন্সে থাকবো তখন যদি কেউ কল দেয়, টেল হিম দ্যাট, তাকে বলবা যে আই উইল রিটার্ন হিজ কল আফটার দ্য মিটিং। তাহলে কোন অপশনটাকে আনসার নিব? তাহলে এই যে দেমের জায়গায় হিম হবে, দিয়ারের জায়গায় হিজ হবে। তাহলে দেমের জায়গায় হিম আর দিয়ারের জায়গায় হিজ, নো, এটা বাদ। তাহলে আনসার হবে ডি নাম্বারটা, টেল হিম দ্যাট আই উইল রিটার্ন হিজ কল আফটার দ্য মিটিং। প্লিজ আমার সাথে যারা জুমে আসো বা ফেসবুকে আসো কোশ্চেনটা বুঝেছো কিনা? স্বপ্না, তারপরে হলো ঋষিকেশ সরকার, ওকে, আশরাফ উদ্দিন, ফারদিন, হ্যাঁ কোশ্চেনটা বুঝেছো কিনা প্লিজ একটু বলবা। ওকে, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ওকে মাই ডিয়ার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা কৃষ্ণ সরকার, ওকে মাই ডিয়ার, তাহলে আমি মনে করতেছি কেন শখটা মুখস্থ করব সেটা তোমাদেরকে বুঝাইতে পেরেছি। এইবার চলে আসো আমরা 2 নাম্বার কোশ্চেনটা। আমাদের আজকে যে কয়টা কোশ্চেন করব সবগুলাই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কোনো না কোনো ব্যাংকে এসেছে, সেই কোশ্চেনগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। আসো 2 নাম্বার কি বলতেছে সেটা আমরা দেখব। Everyone was expected, everyone was expected, প্রত্যেকেরই প্রত্যাশা করা হয়েছিল টু ডু ওয়েল ইন দ্য এক্সাম, আমি প্রত্যেকেরই প্রত্যাশা করেছিলাম যে সবাই পরীক্ষায় ভালো করবে। বিকজ, কারণটা কি? কারণটা হলো অল হ্যাড ওয়ার্ক সো হার্ড ফর ইট, কারণ প্রত্যেকেই এই পরীক্ষার জন্য ব্যাপক পরিশ্রম করেছে। তাহলে এভরিওয়ান ওয়াজ এক্সপেক্টেড, প্রত্যেকেরই প্রত্যাশা করা হয়েছিল টু ডু ওয়েল ইন দ্য এক্সাম, পরীক্ষায় ভালো করবে। বিকজ, কারণটা কি?
all had worked so hard for it, কারণ প্রত্যেকেই এই পরীক্ষাটার জন্য অনেক বেশি পরিশ্রম করেছে। একটা জিনিস খেয়াল করো, এই ইট দ্বারা কাকে ইন্ডিকেট করতেছে? ইট দ্বারা কিন্তু এক্সামকে ইন্ডিকেট করতেছে। তো এক্সাম, হ্যাঁ, এটার প্রোনাউন হিসেবে আমরা ইট ইউজ করব, কিন্তু এই যে অলটা কাকে ইন্ডিকেট করতেছে একটু কমেন্টস করে জানাও না। এই অলটা কাকে ইন্ডিকেট করতেছে একটু কমেন্টস চাই। এই অলটা অ্যাকচুয়ালি কাকে ইন্ডিকেট? ইয়েস, সুমা এবং ইশরাত আনসার ঠিক করেছে। এই অলটা অ্যাকচুয়ালি এভরিওয়ানকে ইন্ডিকেট করতেছে। এখন আমরা সকলেই জানি এভরিওয়ান মানে কিন্তু একজন বুঝায়, এই জন্য এই একজনের প্রোনাউন হিসাবে আমরা অল নিব না। অল মানে সাধারণত আমরা সকলকে বুঝাই, ক্লিয়ার? সেই জন্য আমরা এভরিওয়ানের প্রোনাউন হিসাবে এই অলের স্তরে হয় আমরা এভরিওয়ানই বসাবো, অথবা হি বসাবো, অথবা শি বসাবো, অথবা এভরি স্টুডেন্ট বসাবো, কিন্তু অল বসাইতে পারবো না। তার মানে কোন অপশনটা ভুল আছে? বি নাম্বার অপশনটা ভুল আছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এভরিওয়ান ওয়াজ এক্সপেক্টেড টু ডু ওয়েল ইন দ্য এক্সাম, প্রত্যেকেরই প্রত্যাশা করা হয়েছিল পরীক্ষায় ভালো করবে। বিকজ এভরিওয়ান হ্যাড ওয়ার্কড হার্ড, বিকজ হি অর শি হ্যাড ওয়ার্কড হার্ড, বিকজ এভরি স্টুডেন্ট হ্যাড ওয়ার্কড হার্ড। তাহলে বি নাম্বার অপশনটা ভুল। ওকে, সম্রাট শাহজাহান আমার সাথে আছে, তুমি একটু আগে আমার ক্লাসে ছিলা। জাকারিয়া হাসান, ওকে, অলি, হ্যাঁ, ওকে, একটু প্লিজ কমেন্টস করো না, আমি এটা বুঝাইতে পেরেছি কিনা। 2 নাম্বার কোশ্চেনটা তোমরা বুঝেছো কিনা? ইশরাত জাহান, জি। কারোর যদি কোনো প্রবলেম হয় আমি রিকোয়েস্ট করব প্লিজ তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করবে, কারণ আমি চাই আমার সাথে তোমরা যারা 86 জন, আমি জুবের কথা বলতেছি, যে 86 জন আমার সাথে যুক্ত হয়েছো, 86 জনকেই কিন্তু বুঝতে হবে। একজনের প্রবলেম থাকলেও তোমরা কমেন্টস করবে। ওকে মাই ডিয়ার, তাহলে আমি 2 নাম্বার কোশ্চেনটা চলে যাচ্ছি। এবং প্রোনাউনের এই পার্টটা থেকে ব্যাংকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, প্রোনাউনের এই পার্টটা থেকে ব্যাংকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। আচ্ছা, একটু দেখি। মোফাজ্জল মিয়া, ক্লিয়ার স্যার, অসংখ্য ধন্যবাদ। এভাবে কমেন্টস করলে হয় কি আমার জন্য বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে আমরা 2 নাম্বার কোশ্চেন শেষ করে ফেললাম প্রোনাউন চ্যাপ্টারের। এবার আমরা 3 নাম্বার কোশ্চেনে চলে যাব। দেখি 3 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে। হ্যাঁ, একটু ফ্রন্টটা বড় করে দিতে বলবা তানি, দেখো ছোট ছোট দরকার, তোমার স্পেস আছে তো, হ্যাঁ, বেশ বড় করতে বলবা। হ্যাঁ, এখন আসো 3 নাম্বার কোশ্চেন। আচ্ছা, আমি যদি একটু বলি তোমাদেরকে, ভালো তোমাদের বুঝতে ক্লিয়ার হবে। দেখো, আমাদের অ্যাকচুয়ালি ব্যাংকে 3টা কোর্স, একটা হলো অনলি প্রাইভেট ব্যাংক, একটা হলো অনলি রিটেন, আর একটা যে কোর্স সেটা হলো বাংলাদেশ ব্যাংকের এডি, কম্বাইন্ড সিনিয়র অফিসার এবং প্রাইভেট ব্যাংক একত্রে যে কোর্সটা। সেই জন্য এইটা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমরা এখন কম্বাইন্ড যে কোর্সটা, এমসিকিউ এবং রিটেন, সেই কোর্সের ক্লাসটা নিচ্ছি। ওকে, এই জন্য আমরা এই কোর্সটা এমন ভাবে সাজিয়েছি যাতে সব গ্রেডের স্টুডেন্টরা উপকৃত হয়। এবং বিশ্বাস করো, তুমি যদি আমাদের ব্যাংকের এই কোর্সটা করো, বিভিন্ন যে নন ক্যাডারের পরীক্ষা, মন্ত্রণালয়ের পরীক্ষা, বেবজার পরীক্ষা, বেজার পরীক্ষা, শতভাগ তোমার প্রস্তুতি কমপ্লিট হবে। হ্যাঁ, সেই জন্য কেন কথাটা বললাম, এই কোশ্চেনটা ব্যাংকে আসে নাই, কিন্তু নন ক্যাডার পরীক্ষায় অসংখ্যবার এসেছে, এই জন্য আমি এই কোশ্চেনটা দিয়েছি। আসো তাহলে, the more hemoglobin one has, the more hemoglobin one has, একজনের শরীরে যত বেশি হিমোগ্লোবিন থাকবে, the more oxygen is carried to that cell, তার শরীরে তত বেশি অক্সিজেন প্রভাবিত হবে। তাহলে যার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণটা বেশি, তার শরীরে কি অক্সিজেন প্রবাহিত হওয়ার সম্ভাবনাটাও বেশি। তাহলে হিমোগ্লোবিন কার শরীরে আছে? 1 এর শরীরে আছে, তাহলে অক্সিজেনটা প্রভাবিত হবে কার শরীরে? 1 এর শরীরেই হবে। তাহলে এখানে আনসার কোনটা নিব? আনসার নিব ডি নাম্বারটা। the more hemoglobin one has, the more oxygen is carried to one cell. yes, তোমরা আনসার ঠিকই বলেছো, ডি নাম্বারটা উত্তর। এবার চলে আসো 4 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে। এটা একটা টাফ কোশ্চেন, এটা আইবি এর কোশ্চেন। হ্যাঁ, এটা আইবি এর এমবিএ তে এসেছে, আবার একটা প্রাইভেট ব্যাংকেও এসেছিল। সো আমরা এখন 4 নাম্বার কোশ্চেনটা একটু দেখবো। হ্যাঁ, দেখো 4 নাম্বার কি বলতেছে। দ্য ইউনিয়ন, আচ্ছা আমাদের লেখাটা একটু ছোট হয়ে গিয়েছে, এই জন্য ফন্টটা একটু ছোট। ফেসবুকে যারা আছে একটু কমেন্টস করবা যে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা। ওকে, ফেসবুকে যারা আছো বা যারা আমার সাথে জুমে আছো, তোমরা কি বুঝতে পারতেছো বোর্ডটা? কারণ অনেক ছোট হয়ে গেছে ফন্টটা। আচ্ছা, এর পরের দিন থেকে আমি বড় করে দিব। হ্যাঁ, ওকে মাই ডিয়ার, তাহলে একটু দেখো, ভালো করে দেখো। 4 নাম্বার কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবাই শোনো, ভালো করে দেখো। দ্য ইউনিয়ন, ওই ইউনিয়ন insisted on an increase in their members starting pay, ভালো করে বুঝবা। the union insisted, ভাই ইউনিয়নটা ইনসিস্ট মানে কি? পিরাপিরি করা। ইনসিস্ট মানে পিরাপিরি করা বা গুরুত্বারোপ করা বা জোর দেওয়া। হ্যাঁ,
তাহলে একটু আসো, এবারে সুন্দর হয়েছে, ইয়েস। আচ্ছা একটু দেখো, দ্য ইউনিয়ন ইনসিস্টেড, ওই ইউনিয়ন জোরাজুরি করেছিল বা প্রেসার দিয়েছিল, অন অ্যান ইনক্রিজ, বৃদ্ধির জন্য প্রেসার দিয়েছিল, অন দেয়ার মেম্বার্স স্টার্টিং পে, তাদের যে মেম্বাররা ছিল ওই মেম্বারের স্টার্টিং পেটা বাড়ানোর জন্য ওই ইউনিয়ন কি করেছিল, পিরাপিরি করেছিল। অ্যান্ড থ্রেটেন্ড, এবং ওই ইউনিয়নটা থ্রেট দিয়েছিল টু কল আ স্ট্রাইক, একটা আন্দোলন করবে, একটা হরতাল দেবে, ইফ দা কোম্পানি রিফিউজড, যদি কোম্পানি প্রত্যাখ্যান করে, টু মিট দা ডিমান্ড, যদি ডিমান্ডটা পূরণ করতে প্রত্যাখ্যান করে তাহলে তার স্ট্রাইক করবে। তাহলে ওই ইউনিয়ন তার মেম্বারদের পে বা বেতন বাড়ানোর জন্য ইনসিস্ট করেছিল এবং কি থ্রেট করেছিল, যদি বেতন না বাড়ায় তাহলে তারা কি করবে, একটা স্ট্রাইক করবে। সো আমরা সেন্টেন্সটা পড়লাম, একটু দেখি তোমাদের আনসারটা দেখতে চাই। টাফ একটা কোশ্চেন, তোমরা পারো কিনা। ওম্মা সুমা তো আনসার করছে, ইয়েস সুমা তোমার আনসার ঠিক আছে, খুব টাফ কিন্তু, যারা ফেসবুকে আছো তারাও আনসার করতে হবে। হ্যাঁ শাকিলা তোমার আনসার ঠিক আছে, এটা কিন্তু অনেক টাফ, তোমরা এত আনসার কেমনে করতেছো আমি ঠিক জানি না। ওকে সম্রাট শাহজাহান আনসার করো দ্রুত। আচ্ছা বিশাল রয়, সবাই আনসার ঠিক আছে। সাজিদা, শিমুল, সাহা, ইয়েস ইয়েস ভেরি গুড। আচ্ছা জাকারিয়া তোমার আনসার ঠিক আছে, স্বপ্না তোমার আনসারও ঠিক আছে। ওকে এটা খুব টাফ একটা কোশ্চেন, এইবার আমি এক্সপ্লেইন করবো, ভালো করে বুঝবা তোমরা। দ্য ইউনিয়ন ইনসিস্টেড, ওই ইউনিয়ন ইনসিস্ট করেছিল, ভাই প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে, তোমরা শুধু গ্রামারের দিকে খেয়াল করবে না, মিনিংটাও কিন্তু ইম্পর্টেন্ট, বারবার মাথায় রাখবা। দ্য ইউনিয়ন ইনসিস্টেড, এখানে সাবজেক্টটা হলো ইউনিয়ন, ইনসিস্টেড পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। দ্য ইউনিয়ন গুরুত্ব আরোপ করেছিল কিসের উপরে, অন এন ইনক্রিজ, বৃদ্ধির জন্য, কি বৃদ্ধির জন্য, ইন দেয়ার মেম্বার্স স্টার্টিং পে, তাদের সদস্যদের স্টার্টিং পে বাড়ানোর জন্য। তাহলে এই যে দিয়ারটা কাকে ইন্ডিকেট করতেছে, একটু কমেন্টস করো, এই দিয়ারটা কাকে ইন্ডিকেট করতেছে, তাদের ওই ইউনিয়ন তার মেম্বারদের বেতন বাড়ানোর জন্য পিরাপিরি করেছিল। তাহলে এই দিয়ারটা অ্যাকচুয়ালি ইউনিয়নকে ইন্ডিকেট করতেছে। এখন ইউনিয়নটা কি, ইউনিয়নটা হলো কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউনের প্রোনাউন হিসাবে ইট ব্যবহৃত হয়, কালেকটিভ নাউনের প্রোনাউন হিসাবে ইট ব্যবহৃত হয়। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই ইউনিয়ন, এটাকে দিয়ার হবে না, এটা হবে ইটস, হবে ইটস মেম্বার। এখন দেখো অনেকে তোমরা কমেন্টসে একটু ভুল করেছো, ভুলটা করেছো তোমরা আইটি এরপরে অ্যাপোস্ট্রফি এস লিখছো, ভাইরে এটা কিন্তু ভুল, তোমরা ভালো করে মনে রাখবা। আইটি অ্যাপোস্ট্রফি এস এর মানেটা হলো ইট ইজ, আর আইটির পরে শুধু এস তখন হবে ইহার, ইহার। এই আইটি এরপরে যদি অ্যাপোস্ট্রফি এস দাও এর বাংলাটা হবে ইয়া হয়, ইহা হয়। আর আইটির পরে যদি কোনো অ্যাপোস্ট্রফি এস না দাও তাহলে কিন্তু ইহার। তাহলে ওই ইউনিয়ন গুরুত্ব আরোপ করেছিল কিসের জন্য, ইহার মেম্বারদের বেতন বৃদ্ধির জন্য। ইয়া হয় মেম্বার না, ইহার মেম্বার, তার মানে এখানে অ্যাপোস্ট্রফি এসটা হবে না, এখানে শুধু অ্যাপোস্ট্রফি এস ছাড়া যেটা সেটা হবে। তাহলে দ্য ইউনিয়ন ইনসিস্টেড অন অ্যান ইনক্রিজ ইটস মেম্বার্স স্টার্টিং পে। ক্লিয়ার বিষয়টা? সো আমি আর যাচ্ছি না, তাহলে 4 আনসারটা হলো কোনটা, বি নাম্বারটা। তোমরা যারা বলেছো ঠিক বলেছো, ইটস হবে। ওকে আচ্ছা তাহলে আমরা এখন চলে আসি 4 নাম্বারটা হয়ে গেল। এবার আসো 5 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা একটু দেখবো আমরা, খুব ইম্পর্টেন্ট আমাদের ইয়েগুলা। এবং তোমাদেরকে আমি আবারও বলি, বিশ্বাস করো ভাই, তোমরা যদি শুধু টিচার্স ওয়ার্কটা শেষ করতে পারো, অনলি ফর টিচার্স ওয়ার্ক যেগুলো আমি তোমাদেরকে করিয়ে দিব, এটা যদি শেষ করতে পারো তোমার ইংলিশের গ্রামারের 100% প্রস্তুতি হয়ে যাবে, 100%। এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, অনেস্টলি সে। হ্যাঁ সো আসো 5 নাম্বার কি বলতেছে। এভরিওয়ান, প্রত্যেকেই, হু ভিজিট সিঙ্গাপুর, প্রত্যেকেই যারা সিঙ্গাপুর ভ্রমণ করে, ইজ ইমপ্রেসড, তারা না মুগ্ধ হয়ে যায়, বাই ইটস ক্লিনলিনেস, যারাই সিঙ্গাপুর ভ্রমণ করে তারা সিঙ্গাপুরের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে মুগ্ধ হয়ে যায়। হুইচ ইজ মেইনলি আ রিজাল্ট, যেটা মূলত একটা ফল, কিসের ফল, অফ রিগোরাস ইমপ্লিমেন্টেশন, কঠোর বাস্তবায়নের ফল। রিগোরাস কঠোর, ইমপ্লিমেন্টেশন বাস্তবায়ন, যেটা মূলত এর কঠোর বাস্তবায়নের ফল। কিসের কঠোর বাস্তবায়নের ফল, অফ দিয়ার স্ট্রিক্ট ল, যেটা মূলত সিঙ্গাপুরের আইনের কঠোর বাস্তবায়নের ফল। তাহলে এভরিওয়ান হু ভিজিট সিঙ্গাপুর, যাহারাই সিঙ্গাপুর ভ্রমণ করে, ইজ ইমপ্রেসড, তারা মুগ্ধ হয়ে যায়, বাই ইটস ক্লিনলিনেস, যাহারাই সিঙ্গাপুর ভ্রমণ
ভ্রমণ করে তাহারাই সিঙ্গাপুরের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে মুগ্ধ হয়ে যায়। হুইচ ইজ মেইনলি আ রিজাল্ট, যেটা মূলত একটা ফল অফ রিগোরাস ইমপ্লিমেন্টেশন, কঠোর বাস্তবায়নের ফল। কিসের কঠোর বাস্তবায়ন? অফ দিয়ার স্ট্রিক্ট ল, তাদের আইনের কঠোর বাস্তবায়নের ফল। এখন দেখি আনসার করো কোন অপশনটা ঠিক আছে। আমার জুমে 86 জন আছে, এর মধ্যে অলরেডি 22 জন আনসার করছে, 22 জনেরই ঠিক আছে। ফেসবুকে আমি একটা আনসার দেখতে চাই। স্বপ্ন অলরেডি আনসার করছে, স্বপ্ন তোমার আনসার ঠিক আছে। আচ্ছা শেখ শামিম তোমার আনসারও ঠিক আছে, দ্যাটস গ্রেট, তোমরা বুঝতেছো। বিশ্বাস করো ভাই, এটা খুব আপার লেভেলের কোশ্চেন, এটা আমি majortest.com থেকে নিয়েছি। হ্যাঁ ওকে, এবং এটা ওকে 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 ইস্ট স্ট্রিক্ট ল। ওকে ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে এখন এক্সপ্লেইন করব, সবাই দেখবা। হ্যাঁ আমি বুঝতে পারছি তোমরা এটা বুঝেছো। এখন আসো আমি এক্সপ্লেইন করি। এভরিওয়ান হু, এই হুটা ভাই প্রত্যেক অপশন ধরে ধরে আমরা আনসার করব। হ্যাঁ এভরিওয়ান হু, হুটা কাকে বোঝাচ্ছে? হুটা এভরিওয়ান কে বোঝাচ্ছে। ইয়েস এভরিওয়ান ব্যক্তি, হু ঠিক আছে। এভরিওয়ান হু ভিজিট সিঙ্গাপুর ইজ ইমপ্রেসড, এই যে ইজ ইমপ্রেসড এটা আমার ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কোনটা? এভরিওয়ান। তবে এভরিওয়ান যেহেতু সিঙ্গুলার তাহলে ইজটা ঠিক আছে, আর এটা যেহেতু মানে ইজ ইমপ্রেসড আমার সিঙ্গুলার ভার্ব ঠিক আছে। এবার আসো বাই ইটস ক্লিনলিনেস, ভাই ইটসটা কিন্তু একটা প্রোনাউন, এই ইটসটা কাকে বোঝাচ্ছে? সিঙ্গাপুরকে বোঝাচ্ছে। সিঙ্গাপুর যেহেতু একটা কান্ট্রি, এর প্রোনাউন হিসেবে ইট ইউজ করব, তাহলে ইটস ক্লিনলিনেস। হুইচ, এই হুইচটা কাকে বোঝাচ্ছে? ক্লিনলিনেস কে বোঝাচ্ছে, যেটা মূলত একটা ফল কঠোর বাস্তবায়নের। কার কঠোর বাস্তবায়ন? দিয়ার স্ট্রিক্ট ল। এখন দিয়ারটা কাকে বোঝাচ্ছে? দিয়ারটা অ্যাকচুয়ালি সিঙ্গাপুরকে বোঝাচ্ছে, এই দিয়ারটা মূলত সিঙ্গাপুরকে বোঝাচ্ছে। এখন সিঙ্গাপুর তো একটা দেশ, একটা দেশের প্রোনাউন হিসেবে ইটস হবে, ইট। তাহলে যেহেতু এটা ইট, ইট স্ট্রিক্ট ল তো হয় না, ইহার কঠোর বাস্তবায়ন বা ইহার কঠোর আইন। তাহলে ইহার, ইহার ইংলিশ কি? ইটস, অ্যাপোস্ট্রফি এস হবে না, তাহলে ইটস স্ট্রিক্ট ল, ITS অ্যাপোস্ট্রফি এস ছাড়া। তার মানে আনসার হবে ডি ফর ঢাকা। ওকে মাই ডিয়ার, তোমরা আমার সাথে জুমে যারা আসো, আমি কিন্তু হাইলি প্লিজ তোমাদের কমেন্টসটা কিন্তু প্রত্যেকেই কমেন্টস করতেছে এবং আনসার ঠিক আছে। ওকে এভাবে বুঝে বুঝে আনসার করবে, শুধু গ্রামারের প্রতি পজেস থাকবে না। আমরা মনে করি ফেসবুক বা আমরা যখন কোনো অনলাইন ক্লাসে যাই গ্রামার গ্রামার বলে পাগল করে দেয়, কিন্তু গ্রামার দিয়ে তুমি IBF যদি কোশ্চেন করে তুমি গ্রামার দিয়ে কখনোই কভার করতে পারবে না। শুধু গ্রামার না, আবার শুধু মিনিং না, দুইটার একটা অ্যামালগামেশন, একটা সংমিশ্রণ, একটা মিক্সার দরকার। হ্যাঁ ওকে এবার আসো 6 নাম্বার কোশ্চেনটা। এটা ব্যাংকের কোশ্চেন না, এটা ওই যে নন ক্যাডারের কোশ্চেন, এটা প্রাইমারিতে 7-8 বার এসেছে। হ্যাঁ এবং নিবন্ধনের পরীক্ষায়ও এসেছে। আমাদের এই কোর্সটা এমন, এটা করলে ইনশাল্লাহ দেখবা তোমার পুরা মানে ইংলিশের যে কোনো কম্পিটিটিভ এক্সাম তুমি ভালো করতে পারবে। আসো 6 নাম্বার কি বলতেছে? নাইদার অফ দ্য টু মেন, ওই দুইজন পুরুষের কেউই ওয়ান্স চেয়েছিল না, যে দুইজন পুরুষ ছিল ওই দুইজন পুরুষের কেউই চাইনি তাদের সন্তান শিক্ষিত হোক। ওই দুইজন পুরুষের কেউই চাইনি তাদের সন্তান শিক্ষিত হোক। এখন একটু বলো আনসার কোনটা হবে? ওকে ওকে হ্যাঁ সবারই আনসার ঠিক আছে। ফেসবুকে একটু আনসার করো না দেখি কোনটা। ফেসবুকে যারা আছো দ্রুত কমেন্টস করতে হবে। হ্যাঁ আমার সাথে যারা এখানে লাইভে যারা আছো সবারই আনসার ঠিক আছে, সবারই, মানে যারা জুমে আছো। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। ওকে সৌরভী, খোরশেদ আলম, দীপ্ত, নুরি আলম, ওকে সোহেল রানা, সবার আনসার ঠিক আছে। আমিরুল ইসলাম তোমার আনসারও ঠিক আছে। আর এদিকে শেখ শামীম আহমেদ তোমার আনসার ঠিক আছে। ওকে হ্যাঁ সিয়াম উল তোমার আনসারও ঠিক আছে। হ্যাঁ তোমরা যদি একটু বলি, দেখো ভাই আমরা অনেকেই মনে করি কি নাইদার অফ দ্য টু মেন, আমরা দুইজন পুরুষ দেখে আমরা এটা প্রোনাউন দিয়ার বসাই, কিন্তু না ভাই দিয়ার হবে না, কারণ এখানে কিন্তু দুইজন পুরুষের কি ভাই নাইদার, কেউই না। আইদার অথবা নাইদার এটা মানে কিন্তু একজনকে ইন্ডিকেট করবে, আইদার অথবা নাইদার এটা দ্বারা একজনকে ইন্ডিকেট করবে। সো একজনকে যদি ইন্ডিকেট করে তাহলে আমরা কি করব? হিজ ইউজ করব, আমরা দিয়ার ইউজ করতে পারবো না, কারণ দিয়ারটা হলো প্লুরাল, আর হিজ অথবা হার এটা হলো কি ভাই সিঙ্গুলার, সিঙ্গুলার হি অথবা শিকে ইন্ডিকেট করবে। স্যার আপনি কি বললো জিজ্ঞেস করার আগে আনসার দিলে প্রবলেম? এই আমি জিজ্ঞেস করার আগে আনসার দিবা না কেউ, তবে আনসার করতে হবে ভাই। হ্যাঁ আনসার করলে তোমাদের বেশ ভালো হবে, কনসেন্ট্রেশনটা আরো বাড়বে। ওকে সো তুমি দেখো অলরেডি ফেসবুকে কিন্তু একজন লিখেছে জাহিদ ভুইয়া তুমি আনসার দিয়ার করেছিলে। জাহিদ ভুইয়া আশা করি তুমি বুঝতে পেরেছো এখানে টু মেনটা বড় না, এখানে নেইদার, নেইদার বা আইদার এটা হলো মূল বিষয়। সো নেইদার বা আইদার থাকলে আমাকে হিজ নিতে হবে। সো আনসার হলো বি ফর বাংলাদেশ।
সো 6 নাম্বার হয়ে গেল। ওকে, এবার চলে আসো 7 নাম্বার কি বলতেছে। এই যে তোমাদের একটা প্রবলেম না, ইটস, আমি আবার একটু ক্লিয়ার করি, ভালো করে মনে রাখবে। আইটি এরপরে অ্যাপোস্ট্রফি এস, এর অ্যাকচুয়ালি এটার মিনিংটা হলো ইট ইজ, যার বাংলা মিনিংটা হলো ইহা হয়, ইহা হয়। আর আই টি অ্যাপোস্ট্রফি এস ছাড়া এর বাংলা মিনিংটা হলো ইহার, ইহার। মানে যেখানে ইয়া হয় সেখানে অ্যাপোস্ট্রফি এস, আর যেখানে শুধু ইহার সেখানে আমাকে আইটিএস দিতে হবে। ক্লিয়ার? এখন আসো তাহলে 7 নাম্বার। দ্য চাইল্ড ক্রাইড, ওই বাচ্চাটা না কান্না করতেছিল, ফর ড্যাশ মাদার, তাহার মায়ের জন্য কান্না করতেছিল। চাইল্ড ক্রাইড ফর ড্যাশ মাদার, চাইল্ডটি তার মায়ের জন্য কান্না করতেছিল। এখন তোমরা মনে করতে পারো চাইল্ড এটা তো ব্যক্তি, এই জন্য এখানে আমাকে হিজ দেওয়া উচিত বা হার্ট দেওয়া উচিত, কিন্তু না, ইংরেজরা চাইল্ডটাকে মনে রাখবা এটাকে বস্তু বা ইট, এটার প্রোনাউন হিসাবে ইট ইউজ করে, চাইল্ড এর প্রোনাউন হিসাবে ইট ইউজ করে। তাহলে দ্য চাইল্ড ক্রাইড, ওই শিশুটি কান্না করতেছিল কার জন্য? তার মায়ের জন্য। তার বুঝাইতে কি হবে ভাই? এখানে আমাকে ইট হবে না ইটস হবে? ইট হবে না ইটস হবে? এই ইটস মানে কিন্তু ইয়া হয়, শিশুটি ইহার মায়ের জন্য কান্না করতেছিল। সো আনসার হবে সি। আগে তোমাকে জানতে হবে চাইল্ড এর প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করা হয়, চাইল্ড এর প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করা হয়। এরপরে কথাটা হলো আমি কি ইটস নিব না ইট ইজ নিব? ইটের পরে যদি অ্যাপোস্ট্রফি এস দাও এটা হবে ইট ইজ। সো এই জন্য আনসারটা নিব আমরা সি ফর চিটাগং। ক্লিয়ার? তো এটা হলো সি নাম্বারটা আমার আনসার। ক্লিয়ার হয়ে গেল তাহলে 7 নাম্বার। এবার চলে আসো 8 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা একটু দেখব। ওকে, হ্যাঁ 8 নাম্বার কোশ্চেনটা ভালো করে দেখো। আফটার ইউ হ্যাভ রিটেন আ ডেফিনেশন ইন ইউর ভোকাবুলারি, আফটার ইউ হ্যাভ রিটেন, তোমার লেখার পরে, আর ডেফিনেশন ইন ইউর ভোকাবুলারি, ভোকাবুলারির একটা ডেফিনেশন লেখার পরে, নোটবুক, তোমার নোটবুকে ভোকাবুলারির একটা ডেফিনেশন লেখার পরে অ্যাড আ ফিউ ওয়েজ, কিছু পদ বা উপায় অ্যাড করো, টু ইউজ দ্য ওয়ার্ড, ওই ওয়ার্ডটা কিভাবে ব্যবহার করবে, অর আ সেন্টেন্স, ওই বাক্যটা কিভাবে ব্যবহার করবে, টু ইলাস্ট্রেট ইটস মিনিং, ইহার অর্থ ইলাস্ট্রেট করার জন্য, ইহার অর্থ ব্যাখ্যা করার জন্য তুমি ওই ওয়ার্ডগুলোকে কিভাবে ব্যবহার করবে। তাহলে ইহার অর্থ ভালো করে বুঝো, এখানে ইহার অর্থ, এখন ইহার বুঝাইতে তো আমরা কি করি ভাই? অ্যাপোস্ট্রফি এস দিব না, এই যে 7 আর 8 একই কিন্তু, হ্যাঁ এখানে অ্যাপোস্ট্রফি এস ছাড়া হবে, তার মানে আইটিএস, শুধু এটা হবে ইটস মিনিং, ইহার মিনিং। ক্লিয়ার বিষয়টা? ইটস মিনিং। ওকে মাই ডিয়ার, 8 নাম্বার হয়ে গেল। এবার আসো 9 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। 9 নাম্বার কোশ্চেন হয়ে গেলে আমাদের রুল 1 শেষ হয়ে যাবে। 9 নাম্বার কোশ্চেনটা, when one eats in this restaurant, যখন একজন এই রেস্টুরেন্টে খাবে, you often find that, তোমরা তখন দেখবে যে the price are high, দামটা অনেক বেশি। ভাই ভালো করে বুঝো, when one eats in this restaurant, যখন একজন এই রেস্টুরেন্টে খাবে, you often find that, তুমি দেখবে যে দামটা অনেক বেশি। ভাই খাচ্ছে একজন আর দাম দেখবে আর একজন, এটা কিন্তু কখনো হয় না। যদিও বাস্তবে আমরা দেখি যে মেয়েরা খায় ছেলেরা দাম দেয়, হ্যাঁ, কিন্তু আমরা যদি কোশ্চেনের দিকে আসি তাহলে কিন্তু জিনিসটা সেম না। মেয়েরা হয়তো মনে করতেছে ঠিকই তো আছে, কারণ আমি খাবো দাম তো দেবে, ও এটাই স্বাভাবিক, কিন্তু না ভাই, আমরা যদি বাস্তবে চিন্তা করি যে খাবে সেই কিন্তু দাম দেবে। তার মানে এখানে খাচ্ছে কি ওয়ান, যখন একজন এই রেস্টুরেন্টে খায় তখন তুমি দেখবে দামটা বেশি, নো, মিনিং অনুযায়ী কখনো লজিক্যাল না, যে খাবে সেই দেখবে দামটা বেশি। তার মানে ইফ ওয়ান ইটস, যদি ওয়ান খাই তাহলে দেখবে ওয়ান উইল ফাইন্ড, আর যদি ইউ খাই তাহলে ইউ উইল ফাইন্ড। ক্লিয়ার? যে খাবে সেই দামটা দেখবে। তার মানে আমি শুরুতে যদি ওয়ান দিই এখানে আমাকে ওয়ান দিতে হবে, এখানে যদি ইউ দিই আমি এখানে ইউ দিব। তাহলে একটু আসি তো আমরা আনসার কোনটা ঠিক আছে দেখি। এ নাম্বারটা বাদ। কেন বাদ? কারণ এখানে ওয়ান আছে, এখানে ইউ আছে, এটা বাদ। বি নাম্বারটা ঠিক আছে কিনা? নো, বি নাম্বারও বাদ। এখানে ইউ আছে, এখানে ওয়ান আছে। সি নাম্বারটা ইয়েস, এখানেও ইউ আছে, এখানেও ইউ আছে। ডি নাম্বারটা ইয়েস, এখানেও ইউ আছে, এখানেও ইউ আছে। তার মানে আমাকে যে কোনো দুইটা, সি অথবা ডি, এই দুইটার যে কোনো একটা আনসার আমাকে নিতে হবে। হ্যাঁ, সি হবে না ডি হবে। এখন একটু আসি না ভাই, মিনিংটা দেখো। যখন তুমি এই রেস্টুরেন্টে খাও তখন দেখো দাম বেশি, এটা বলবো, নাকি যখন তুমি রেস্টুরেন্টে খাও তখন তুমি
দেখবে দামটা বেশি। তার মানে একটু কন্ডিশনাল, তোমাদেরকে যদিও শিখাইনি, পরে তোমার 7 নাম্বার ক্লাসে কন্ডিশনাল সেন্টেন্স আছে। জাস্ট এখন একটু মনে রাখো, ইফ যুক্ত বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা ফিউচার ইনডিফিনিট হবে। সেখানে কিন্তু ফিউচার ইনডিফিনিটটা নাই। হ্যাঁ, সেই জন্য ডি নাম্বারটা বাদ। মিনিং দেখো, যদি তুমি এই রেস্টুরেন্টে খাও, তখন তুমি দেখো দামটা বেশি না দেখবে দামটা বেশি। তুমি যদি খাও তাহলে তুমি দেখো না, তুমি দেখবে। ইফের সাথে পরেরটা ফিউচার ইনডিফিনিট হইলে ঠিক ছিল। এই জন্য আমরা ডি নাম্বারটা বাদ দিয়ে আমরা সি নাম্বারটা নিয়েছি। তুমি যখন খাও তখন দেখো দামটা বেশি, যখন তখন, তার মানে সি নাম্বারটা আনসার ঠিক আছে। আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পেরেছি। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যদি একটু তোমাদেরকে আবার আমি ফিরে যাই, শখটা যদি একটু দেখাই, আমরা যে শখটা তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম পার্সোনাল প্রোনাউন। হ্যাঁ, পার্সোনাল প্রোনাউনকে আমরা মূলত সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন, এরপরে হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, এই ভাগে আমরা ভাগ করে থাকি। ক্লিয়ার বিষয়টা? সো আমরা প্রত্যেকটা যে কখন আমরা কেন আমি এই শখটা মুখস্থ করব, এর কারণটা হলো সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন, এদের মধ্যে একটা সামঞ্জস্যতা মেইনটেইন করতে হবে। কেমন সামঞ্জস্যতা? আমি সাবজেক্ট হিসাবে যদি হি ইউজ করি, এর প্রোনাউন হিসাবে আমি দেম ইউজ করতে পারবো না। হি যদি সাবজেক্ট হয়, এর প্রোনাউন হিসেবে হিম ইউজ করতে হবে। এইভাবে সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ প্রোনাউন, এর মধ্যে আমাদেরকে একটা মিলবন্ধন তৈরি করতে হবে। এই ছিল আমাদের রুল 1। ক্লিয়ার বিষয়টা? এইবার আমরা জানবো কোন জায়গায় সাবজেক্টিভ হবে, কোন জায়গায় অবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করতে হয়, কোন জায়গায় পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়। এভাবে আমরা ধরে ধরে এখন শিখবো। ক্লিয়ার বিষয়টা? ওকে, সো আমরা এখন জানবো কোন কোন স্থলে সাবজেক্টিভ ফর্মটা ব্যবহার করতে হয়, কোন কোন স্থলে সাবজেক্টিভ ফর্মটা ব্যবহার করতে হয়, সেটা আমরা একটু জানবো। ওকে, তাহলে সবাই একটু লিখি আমরা খাতার মাঝ বরাবর। ইউজ অফ সাবজেক্টিভ প্রোনাউন, ইউজ অফ সাবজেক্টিভ, JECTIVE, ইউজ অফ সাবজেক্টিভ প্রোনাউন। আহা, কলম মুছে যাচ্ছে। হ্যাঁ, তোমরা একটু আমার কথা শুনে যাই লিখে নাও। হ্যাঁ, একটু সফটওয়্যারে সমস্যা হচ্ছে। ইউজ অফ সাবজেক্টিভ প্রোনাউন, আমি কোথায় সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করব। ওকে, সাবজেক্টিভ প্রোনাউনটা কোথায় কোথায় ব্যবহৃত হয় সেটা আমরা একটু জেনে নিব। সবাই একটু লিখে নাও রুল 1। সাবজেক্টিভ প্রোনাউন কোথায় ব্যবহৃত হবে? আমরা রুল 1-এ লিখে নিব যে ভার্বের পূর্বে সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহৃত হয়। কারণ আমরা সকলেই জানি ভার্বের পূর্বে সাবজেক্ট হয়, পরে অবজেক্ট হয়। সেটা আমরা একটু লিখে নিব। ভার্ব, আমি সবগুলোর মিনিং দেখাবো, কোশ্চেন দেখাবো, আগে রুলসগুলো জেনে নাও। ভার্ব এর পূর্বে প্রোনাউন এর সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। প্রোনাউন এর সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। প্রোনাউন এর সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। তাহলে সাবজেক্টিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা যে রুলসটা জানবো সেটা হলো ভার্বের পূর্বে প্রোনাউন এর সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। ভার্বের পূর্বে যদি আমরা প্রোনাউন ব্যবহার করতে চাই, সেই প্রোনাউনটার সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হবে। এটা তোমরা একটু মনে রেখো। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, রুল 2 মনে রাখবা, বি ভার্ব মনে রেখো তোমরা। বি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। একটু লিখে নি। এম হইতে পারে, ইজ হইতে পারে, আর হইতে পারে, ওয়াজ হইতে পারে, এরপরে ওয়ার হইতে পারে, বি নিজেও একটা বি ভার্ব, এরপরে বিন হইতে পারে, এরপরে বিং হইতে পারে। হ্যাঁ, বি, বিন, বিং, এগুলাকে আমরা বি ভার্ব বলি। বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। মনে রাখবা, এগুলার পরে যদি কোনো প্রোনাউন হয়, ওই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে। তাহলে বি ভার্ব এর পরে প্রোনাউন এর সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। প্রোনাউন এর সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। এটা একটু মনে রাখতে হবে আমাদের। তাহলে আমরা সাবজেক্টিভ, ওই যে প্রোনাউন শিখছি, সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, কোন জায়গায় সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করব? ভার্বের পূর্বে সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করব। 2 নাম্বার কি শিখলাম? বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এগুলা যদি থাকে, তাহলে এগুলার পরে যদি কোনো প্রোনাউন বসে, ওই প্রোনাউনের কিন্তু সাবজেক্টিভ ফর্ম হবে। আর রুল 3, লাস্ট যে রুলটা মনে রাখবা সেটা হলো দেন অথবা as ... as অথবা so ... as। হ্যাঁ, এগুলার পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। তাহলে দেন,
অ্যাজ ডট 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 অ্যাজ, সো ডট 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 অ্যাজ, এগুলোর ক্ষেত্রে যদি সাবজেক্টের সাথে সাবজেক্টের কম্পেয়ার হয়, এগুলোর ক্ষেত্রে সাবজেক্টের সাথে সাবজেক্টের কম্পেয়ার হইলে আমাকে সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। তাহলে দেন, অ্যাজ এ, সো অ্যাজ, এগুলোর পরে আমরা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসাবো। যদিও কিন্তু বিকল্প আছে, অবজেক্টিভ ফর্মও বসতে পারে, কিন্তু এটা পরীক্ষায় আমরা আসে না। এই জন্য আমরা ডিরেক্টলি তোমাদেরকে এভাবে শিখাবো, দেন, অ্যাজ এ, সো অ্যাজ, এগুলোর পরে যদি কোনো প্রোনাউন বসে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হবে। যেমন দেখো, আমরা ছোটবেলাতে এক্সাম্পল পড়তাম, তোমাদের মনে আছে কিনা? করিম, করিম ইজ বেটার, করিম ইজ বেটার দেন মি হবে না আই হবে? সেটা বলো। দেন মি হবে না আই হবে? এই করিম ইজ বেটার দেন মি না করিম ইজ বেটার দেন আই? কথা বলো। করিম ইজ বেটার দেন আই, কারণটা কি? কারণ এখানে সাবজেক্টের সাথে সাবজেক্টের কম্পেয়ার হচ্ছে, সো এই জন্য দেনের পরে কি বসাবো? আই বসাবো। এই জন্য এই তিনটা রুলস তোমরা মনে রাখবা। রুল 1, ভার্বের পূর্বে প্রোনাউনের অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম হবে। রুল 2, বি ভার্বের ক্ষেত্রে বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন বসে। আর 3 নাম্বার কি শিখলাম? দেন, অ্যাজ এ, সো অ্যাজ, এগুলোর পরে আমরা প্রোনাউনের কোন ফর্ম বসাবো? সাবজেক্টিভ ফর্ম বসাবো। কখন? যখন সাবজেক্টের সাথে সাবজেক্টের কম্পেয়ার হবে। ওকে মাই ডিয়ার, সো আমরা কোন জায়গায় প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটা ব্যবহার করব ইনশাআল্লাহ আমি তোমাদেরকে বুঝাইতে পেরেছি। এই তিনটা রুলস মাথায় রাখবা। এখন আসো, এর এগেইনস্টে কি কি কোশ্চেন পরীক্ষায় এসেছে সেটা আমরা একটু জানবো। এর এগেইনস্টে কি কি কোশ্চেন পরীক্ষায় এসেছে। ওকে মাই ডিয়ার, প্রথমত 10 নম্বর কোশ্চেনটা একটু দেখো। 10 নম্বর কোশ্চেনটা কি বলতেছে? অল অফ আস, আমাদের মধ্যে প্রত্যেকেই, কে কে? আবির, ওয়াফি, নিবিড়, অরিত্র এন্ড ড্যাশ ওয়ার প্রেজেন্ট। আমরা প্রত্যেকেই প্রেজেন্ট ছিলাম। আবির উপস্থিত ছিল, ওয়াফি ছিল, অরিত্র ছিল এবং আমিও উপস্থিত ছিলাম। তাহলে এই জায়গায় মি হবে না আই হবে? কথা বলতে হবে। এন্ড মি ওয়ার প্রেজেন্ট না আই ওয়ার প্রেজেন্ট? অবশ্যই আই হবে। অবশ্যই কি হবে? আই হবে। কেন? কারণ ওয়ার এটা হলো ভার্ব, ওয়ার এটা হলো ভার্ব, আর ভার্বের পূর্বে কি বসে? সাবজেক্ট বসে। রুল 1, এই যে আমি যেটা বলেছিলাম, ভার্বের পূর্বে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে। তাহলে এই হলো আমাদের রুল 1। তাহলে ওখানে আই হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, 10 নাম্বার হয়ে গেল। এবার আসো 11 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। সিন্স মাই ফেভারিট কাজিন ইজ আ টিচার, যেহেতু আমার ফেভারিট, আচ্ছা এটা এই রুলসের মধ্যে আসতেছে না, আমি যদি একটু রুলসটা দেখি। ও 13 নাম্বার কোশ্চেনটা একটু দেখো। 13 নাম্বার এই রুলসের মধ্যে আসছে। আমি 13 নাম্বারটা তোমাদেরকে আগে পড়াই, যেহেতু রুলসগুলো শিখেছি, কোশ্চেনগুলো আগে সলভ করি আমরা। সো আমি 13 নাম্বার কোশ্চেনটা বলতেছি, সবাই একটু দেখো। ইট ওয়াজ আস, এটা ছিলাম আমরা। হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড, সে আসার আগেই যারা চলে গিয়েছিল তারা হলাম আমরা। তাহলে ইট ওয়াজ আস, এটা ছিলাম আমরা। হু হ্যাড লেফট, যারা চলে গিয়েছিল। বিফোর হি অ্যারাইভড, তারা যারা পৌঁছানোর আগেই চলে গিয়েছিল সেটা ছিলাম আমরা। এখন আসো, এই যে দেখো ওয়াজ, ওয়াজটা কিন্তু বি ভার্ব। এখন একটা কথা বলেছিলাম, বি ভার্বের পরে যদি তোমরা কোনো প্রোনাউন পাও, ওই প্রোনাউনের কোন ফর্ম হবে? ওই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে। তাহলে ইট ওয়াজ আস হবে নাকি ইট ওয়াজ উই হবে? কথা বলো। ইট ওয়াজ আস হবে নাকি ইট ওয়াজ উই হবে? কারণ ওয়াজ এটা হলো বি ভার্ব, বি ভার্বের পরে প্রোনাউন হসলে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। তাহলে ইট ওয়াজ উই হবে। যেখানে যেখানে উই আছে সেটা রাখবো, বাকিগুলো বাদ দিয়ে দিব। তাহলে আস হবে না, আস হবে না, বি হবে আর সি হবে। ইট ওয়াজ উই এটা হবে। এখন আসো, আমি বি আর সির মধ্যে পার্থক্যটা দেখবো। বি আর সির মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? ইট ওয়াজ উই হু হ্যাড লেফট, আর এখানে ইট ওয়াজ উই হু হ্যাড ওয়েন্ট। ভাই আমরা জানি হ্যাড, হেডের পরে ভার্ব আসলে ভার্বের 3 নাম্বার ফর্মটা হবে, ভার্বের 3 নাম্বার। এই জন্য এখানে যেহেতু গন যদি থাকতো তাহলে ঠিক ছিল, এই জন্য সি নাম্বারটা বাদ। আনসার হবে 13 বি ফর বাংলাদেশ। ভেরি গুড। এই যে আবরার, তুমি আনসার করেছো, ভালো লাগছে। নূরজাহান রিপা, হ্যাঁ বি নাম্বার, বি হবে ইট ওয়াজ উই। হ্যাঁ আশরাফ উদ্দিন আনসার করছো। যারা ফেসবুকে আছো এভাবে একটু কমেন্টস করো। আর আমার তো যারা জুমে আছে, দ্যাটস গ্রেট, 93 জনই কমেন্টস করতেছে। ইয়েস, তোমরা ঠিক আছো। সো আনসার 13 আনসার কোনটা হবে? বি ফর বাংলাদেশ। কারণ এইগুলাই তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এগুলা পারা মানেই তো তুমি সবকিছু পারতেছো। ক্লিয়ার? ওকে মাই ডিয়ার, 13 হয়ে গেল। এবার আসো 14 নম্বর কোশ্চেনটা কি বলতেছে সেটা দেখবো আমরা। ইট শুড বি হার, এটা ছিল উনি। উইথ হুম ইউ শেয়ার দ্য সিক্রেট, যার সাথে তুমি তোমার গোপন কথাটা বলতে পারবা। নট মি,
তার মানে কি, এটা হলো ও, যার সাথে তুমি গোপন কথা বলতে পারবা। আমি না, ওর সাথে তুমি গোপন কথা বলবা। তাহলে ইট শুড বি হার, ভাই মনে পড়ে কিনা, বি নিজেও তো একটা বিভার্ব। বিভার্বের পরে যদি কোনো প্রোনাউন বসে, ওই প্রোনাউনের সাবজেক্ট হবে, সাবজেক্ট, অবজেক্টিভ ফর্মটা হবে না। তাহলে ইট শুড বি হার হবে না, ইট শুড বি শি হবে। ইট শুড বি শি উইথ হুম ইউ শেয়ার ইউর সিক্রেট, নট মি হবে না, নট কি হবে, আই হবে। কারণ ইট শুড বি শি, ইট শুড নট বি আই, সেইটাও কিন্তু আই হবে। সো আনসার এখানে শি হবে, এখানে আই হবে। কোন জায়গায় আছে, ইট শুড বি শি উইথ হুম ইউ শেয়ার ইউর সিক্রেট, নট আই। তার মানে আনসার হবে ডি ফর ঢাকা। ওকে মাই ডিয়ার, ক্লিয়ার হচ্ছে কিনা? একটু তোমরা আমার যেহেতু তোমার সাথে আমাদের প্রথম ক্লাস হচ্ছে, তোমাদের সাথে আমার পড়ানোটা তোমরা বুঝতে পারতেছো কিনা, কথা বলতে হবে। আমার পড়ানোটা তোমরা বুঝতে পারতেছো কিনা, যারা আমার সাথে জুমে আসো। ওকে, না বুঝলে কিন্তু বলবে, আমি আরো স্লো যাব। এবং যারা ফেসবুক লাইভে আসো, তোমাদেরকে ক্লিয়ার করতে পারতেছি কিনা? ওকে, ইয়েস স্যার। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাই। যে কোনো প্রবলেম অবশ্যই বলবা, অবশ্যই বলবা। হ্যাঁ, এখন আসো 15 নম্বর কোশ্চেন। এটা আমি তোমাদের কাছ থেকে আনসার চাই, কারণ আমি এটা করিয়েছি। এই 15 আনসার চাই, দ্রুত 15 আনসার। ওকে, হ্যাঁ, তন্নি তোমার আনসার ঠিক আছে। ওকে, ইশরাত জাহান তোমার আনসার ঠিক আছে। তিথি তোমার আনসার ঠিক আছে। ওকে, সুমাইয়া আনসার ঠিক আছে। কৃষ্ণ আনসার ঠিক আছে। ইস্তিয়াক, নূরে। ওকে মাই ডিয়ার, তোমরা তো খুবই ভালো পারো। ওকে, যারা ফেসবুকে আছো আনসার করতে হবে তো। আচ্ছা, আলামিন আনসার ঠিক আছে। হ্যাঁ, আমি যদি একটু দেখি, হ্যাঁ তমালিকা দেব। ওকে, তমালিকা মাই ফেভারিট স্টুডেন্টের একজন। হ্যাঁ তমালিকা, তোমার আনসার ঠিক আছে। আচ্ছা, মোহাম্মদ আবরার তোমার আনসারও ঠিক আছে ভাই। ওকে, হ্যাঁ সিয়াম তোমার আনসারও ঠিক আছে। টাইম আপ, আমি এখন চলে যাব। ইট মাস্ট হ্যাভ বিন হার এট দ্য ডোর, মনে করো দরজায় কেউ নক করতেছে, তখন আমি বললাম নিশ্চিত দরজায় ও দাঁড়ায় আছে। ইট মাস্ট হ্যাভ বিন হার এট দ্য ডোর, দরজায় নিশ্চিত সে দাঁড়িয়ে আছে। এখন আসো, ইট মাস্ট হ্যাভ বিন, তোমাদের মনে পড়ে কিনা, বিন একটা বিভার্ব, এম, ইজ, আর, অজ, ওয়ার, বি, বিন, বিং, এগুলা যদি থাকে, এগুলার পরে প্রোনাউন আসলে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটা হবে। তাহলে ইট মাস্ট হ্যাভ বিন হার হবে না, ইট মাস্ট হ্যাভ বিন শি হবে, ইট মাস্ট হ্যাভ বিন শি হবে। বাপ্পি ভাই কই? ইট মাস্ট হ্যাভ বিন কি হবে, শি হবে। ক্লিয়ার বিষয়টা? সেটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো এই ছিল ভাই, আর দেখি কোনো আসছে কিনা। ওকে, হ্যাঁ আরো একটা কোশ্চেন আছে 16 নাম্বার, সাবজেক্টিভ প্রোনাউনের ব্যবহার কোথায় হবে? 16 নাম্বার একটু আনসার করো, 16 নাম্বার একটু আনসার করো, সাবজেক্টিভ প্রোনাউনের ব্যবহার কোথায় হবে? দ্রুত 16 নাম্বার আনসার। দ্রুত আনসার করি একটু, আমি ওই সুযোগে একটু নাস্তা করে নিই। 16 আনসার কোনটা? ফেসবুকে যারা আছো কমেন্টস করো না কেন? ওকে মাই ডিয়ার, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সো এখন আসো, একটু এনার্জি দরকার। হ্যাঁ, ক্লাসের মাঝে মাঝে একটু নাস্তা টাস্তা না করলে হয় না। ওকে, হ্যাঁ আমি একটু দেখি। সম্রাট শাহজাহান, ইয়েস, ওকে তোমারটা ঠিক আছে। সোমায়া অন্তরা ঠিক আছে। রায়হান কবি ঠিক আছে। স্বপ্না ঠিক আছে। ওকে, এবং আমার ফেসবুকে যারা জুমে যারা কমেন্টস করেছে প্রত্যেকেরই ঠিক আছে। দ্যাটস গ্রেট। ওকে মাই ডিয়ার, আমার কথাটা শোনো, যারা জুমে আছো বিশেষ করে তাদেরকে বলতেছি, আমাদের মোট ইংলিশে তোমরা এমসিকিউর জন্য 10টা ক্লাস পাবে, রিটেনের জন্য 12টা ক্লাস পাবে। বিশ্বাস করো ভাই, ইংলিশে আমাদের যে 22টা ক্লাস, বিশেষ করে আমি এমসিকিউ এর কথা বলতেছি, এই যে রিটেন রিপিট হয় না, রিটেন কোনো কিছু রিপিট হবে না, কিন্তু রিটেন এমন ভাবে শিখাবো জাস্ট তুমি যে কোশ্চেনে আসো তুমি আনসার করতে পারবে। আমি এমসিকিউ এর কথা বলতেছি, তুমি কোশ্চেন পর্যন্ত রিপিট পাবে। আমাদের এমসিকিউ যে 10টা ক্লাস, এই 10টা ক্লাসের টিচার্স ওয়ার্ক যদি শুধু পড়ো, আর কিচ্ছু পড়ার দরকার নেই, টিচার্স ওয়ার্কটা খুব ভালোভাবে পড়বা, তাহলে কমন পাবা নিশ্চিত। এখন আসো, আমি 16 নম্বর কোশ্চেনটা তোমাদেরকে সলভ করাবো। ইনস্পাইট অফ আর হ্যান্ডিক্যাপ, তারা
হ্যান্ডিক্যাপ মানে সীমাবদ্ধতা, তার বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও she can complete the work faster, সে খুব দ্রুত কাজটা শেষ করেছে দেন আই, তার সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সে আমার থেকেও দ্রুত কাজ শেষ করেছে। তাহলে এখানে কম্পেয়ারটা কার সাথে কার হচ্ছে? শির সাথে, এখানে দেনের এই অংশটার কম্পেয়ার হচ্ছে। সি যেহেতু সাবজেক্ট, তাহলে পরবর্তীতে সাবজেক্টিভ ফর্ম বসাইতে হবে। আর একটু আগে তোমাদেরকে বলছি দেন অ্যাজ ডট 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 অ্যাজ, সো ডট 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 অ্যাজ, এদের পরে আমরা প্রোনাউনের কোন ফর্ম বসাবো? সাবজেক্টিভ প্রোনাউনটা বসাবো, সাবজেক্টিভ ফর্মটা বসাবো। সো দেনের পরে আই, এটা ঠিক আছে। এখানে বি নাম্বারটা বাদ কেন? দেনের পরে মি আছে। এরপরে যদি বলি সি নাম্বারটা সমস্যা কি ভাই? সি নাম্বারে তোমরা একটা জিনিস মনে রাখবা, ইনস্পাইট, ইনস্পাইট এরপরে সবসময় অফ বসে, আর ডেসপাইট এরপরে কখনোই অফ বসে না। দুইটার বাংলা মিনিংই হলো সত্ত্বেও, সত্ত্বেও, হ্যাঁ সত্ত্বেও। সো ইনস্পাইট এরপরে অফ বসবে, ডেসপাইট এরপরে অফ বসবে না, বসবে না, বসবে না। এই জন্য সি নাম্বারও বাদ, কারণ কি ডেসপাইট এর পরে অফ বসেছে। এখন ডি আর এ এই দুইটা ঠিক আছে। এখন দেখি তো ডি আর এর মধ্যে, এ আর ডির মধ্যে পার্থক্য কি? এতে আছে ইনস্পাইট অফ হার হ্যান্ডিক্যাপ শি ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ফাস্টার দেন আই, আর ডিতে আছে ইনস্পাইট অফ হার হ্যান্ডিক্যাপ শি ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক মোর ফাস্টার। ভাই মোর ফাস্টার বলার দরকার নেই, দুইটাই কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি দুইবার বলার দরকার নেই, শুধু ফাস্টার বললেই হয়েছে। এই জন্য এই মোর থাকাতে আমরা ডি নাম্বারটা বাদ দিয়ে দিব। সো আনসার নিব এ নাম্বারটা, ইনস্পাইট অফ হার হ্যান্ডিক্যাপ শি ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ফাস্টার দেন আই, কারণ দেনের পরে আই বসে। ওকে মাই ডিয়ার, তো 16 নাম্বার হয়ে গেল। এবার আসি আমরা 17 নাম্বার কোশ্চেনটা। ওকে, আচ্ছা তাহলে আমরা প্রথমত যে পার্সোনাল প্রোনাউনের যে 5টা ভাগ আছে এর উপরে বেস করে আমরা কিছু কোশ্চেন সলভ করেছি। এরপরে এই যে পার্সোনাল প্রোনাউনের 5টা ভাগের মধ্যে প্রথমটা সাবজেক্টিভ প্রোনাউন, আমরা জানার চেষ্টা করেছি কোন কোন জায়গায় সাবজেক্টিভ প্রোনাউনটা বসে বা বসতে পারে, সেটা আমরা জানার চেষ্টা করেছি। এখন আমরা জানবো কোন কোন জায়গায় অবজেক্টিভ প্রোনাউনটা বসতে পারে, সেটা আমরা একটু জানবো। ক্লিয়ার? অবজেক্টিভ প্রোনাউনটা কোথায় বসে, প্লেসমেন্ট অফ অবজেক্টিভ প্রোনাউন অথবা ইউজ অফ অবজেক্টিভ প্রোনাউন। হ্যাঁ, প্লেসমেন্ট অফ অবজেক্টিভ প্রোনাউন, প্লেসমেন্ট অফ অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউনটা কোথায় ব্যবহৃত হয় সেটা আমরা একটু দেখব। অবজেক্টিভ প্রোনাউন দুই জায়গায় বসবে। আমরা রুল 1 দিয়ে যদি বলি, রুল 1 আমরা সকলেই জানি ভার্বের পরে প্রোনাউনের অবজেক্ট বসে, তাই তো? তাহলে ভার্ব, ভার্ব এর পরে, ভার্বের পরে কি হবে ভাই? প্রোনাউন, প্রোনাউন এর অবজেক্টিভ ফর্ম বসবে, এর অবজেক্টিভ ফর্ম বসে। ক্লিয়ার? ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, এটা হলো রুল 1। তাহলে ভার্বের পরে যদি আমি প্রোনাউন বসাইতে চাই, ওই প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা বসাবো। ক্লিয়ার বিষয়টা? আর রুল 2 হলো, রুল 2 হলো প্রিপোজিশন। তুমি যদি প্রিপোজিশনের পরে কোনো প্রোনাউন বসাইতে চাও, প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা বসাবে। তাহলে প্রিপোজিশন এর পরে তোমরা লিখে নাও দ্রুত, তাহলে প্রিপোজিশন এর পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে অবজেক্টিভ প্রোনাউন বাক্যে কোথায় কোথায় বসতে পারে ভালো করে মনে রাখো। একটা হলো ভার্বের পরে, এই কিন্তু একটা কথা আছে, বি ভার্ব, তোমাদের মনে পড়ে কিনা? বি ভার্বের পরে কিন্তু প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। তাহলে এইভাবে বলতে পারি, বি ভার্ব ব্যতীত অন্য সকল ভার্বের পরে, বি ভার্ব ব্যতীত অন্য সকল ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন, আর বি ভার্ব বাদে যে ভার্বই পাবো না কেন প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। আরেকটা কি শিখলাম? প্রিপোজিশন। প্রিপোজিশন এর পরে, প্রিপোজিশন এর পরে ভাই লেট যেহেতু একটা ভার্ব, তাহলে লেটের পরেও তো অবজেক্টিভ বসবে, লেটটা ভার্ব না? সো ভার্বের পরে তো অবজেক্টিভ প্রোনাউন বসবেই। সো লেট যেহেতু ভার্ব, ও বলতে চাচ্ছে স্যার লেট মি, লেটের পরে কি বসে? লেটের পরেও প্রোনাউন অবজেক্টিভ বসবে, কারণ লেট নিজে একটা ভার্ব। ওকে, আচ্ছা এখন আসেন, তাহলে ভাই ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। আর রুল 2 হলো প্রিপোজিশন। প্রিপোজিশন এর পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, প্রিপোজিশন এর পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। কোনগুলো প্রিপোজিশন তোমরা জানো না? আফটার, বিফোর, ইন, অন, তারপর এক্সেপ্ট, হ্যাঁ এগুলো সব প্রিপোজিশন। ওভার, এই অ্যামাং, বিটুইন, এই প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। ওকে, সো এখন আসো 17 নাম্বার কোশ্চেনটা অসংখ্যবার পরীক্ষায় এসেছে, দেখি তোমরা পারো কিনা।
17 নাম্বার হলো আই, ইউ অ্যান্ড হি। ও এটা একটু বলে রাখি তোমাদেরকে, যেহেতু এটা একটা ব্যাপার, সেটা হলো যখন আমরা জানি পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তাই তো? আমি যদি একটু তোমাদেরকে দেখাই, একদম প্রথমে চলে যাই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে কোনটা পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কোনটা। এই যে দেখো, আই আর উই এটা হলো ফার্স্ট পার্সন, আই আর উই এটা হলো ফার্স্ট পার্সন, ক্লিয়ার? ইউ এটা হলো সেকেন্ড পার্সন, ইউটা হলো সেকেন্ড পার্সন, আর এই দে থেকে ইট পর্যন্ত এটা হলো থার্ড পার্সন। একটু মনে রাখবে তোমরা, হ্যাঁ, এটা জানার কথা, বেসিক জিনিস, তারপরে তোমাদেরকে জানাই দিচ্ছি। আই এটা হলো ফার্স্ট পার্সন, ইউ এটা হলো সেকেন্ড, আই আর উই ফার্স্ট পার্সন, ইউ হলো সেকেন্ড পার্সন, দে, হি, শি, ইট এগুলা হলো থার্ড পার্সন। এখন তুমি কেন পার্সনটা জানবে, এটা যদি তোমাদেরকে একটু বলি তাহলে সুবিধা হবে তোমাদেরকে। ভাই তিনটা পার্সনই যদি একসাথে বসে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তিনটা পার্সনই যদি একসাথে বসে, তখন যে স্ট্রাকচারটা ফলো করতে হয় সেটা হলো 231। 231 তার মানে কি, প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন, তিনটা পার্সনই যদি একসাথে বসে তখন হবে 231। তবে যদি ওই সেন্টেন্স দ্বারা কোনো পানিশমেন্ট বুঝায় বা দোষারোপ করা বুঝায়, সেই ক্ষেত্রে হবে কিন্তু 123। 1 2 3। তাহলে কি শিখলাম? পার্সন যে তিনটা পার্সন যখন একই সাথে বাক্যে বসবে তখন স্ট্রাকচারটা হবে 231। তার মানে আগে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। তবে যদি ওই সেন্টেন্সে কোনো দোষারোপ করা বুঝায়, কোনো মারামারি বুঝায়, কোনো ঝগড়াঝাটি বুঝায়, তখন কি হবে? 123। আগে 1, তারপরে 2, তারপরে 3। ওকে, সেটা তোমরা একটু মাথায় রেখো। তাই যদি হয়ে থাকে, এখন একটু আসো না দেখি আমরা 17 নাম্বার কোশ্চেনটা পারি কিনা। I, you and he were present in the class. আমি, তুমি এবং সে এই ক্লাসে উপস্থিত ছিলাম। তাহলে এখানে কিন্তু তিনটা পার্সন একসাথে ব্যবহৃত হচ্ছে, তাহলে কি হবে? 231। আগে সেকেন্ড পার্সন, তাহলে এ নাম্বারটা হবে না, কারণ আমার আগে সেকেন্ড পার্সন ইউ, এরপরে থার্ড পার্সন হি, এরপরে ফার্স্ট পার্সন আই। ইয়েস, তাহলে আনসার বি নাম্বারটাই ঠিক আছে, ইউ, হি অ্যান্ড আই। এখন সি নাম্বারটা কেন হলো না? তিনজন হইলে তো ওয়াজ হবে না, তিনজন হইলে তো ওয়ার হবে। ক্লিয়ার বিষয়টা? সো 1-এর 17 আনসার হলো বি ফর বাংলাদেশ। এবার আসো 18 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। 18 নাম্বার, আই, ইউ অ্যান্ড হি আর টু ব্লেম। ভাই এখানে কিন্তু দোষারোপ করা বোঝাচ্ছে, আর দোষারোপ করা হইলে 123, দোষারোপ করা হইলে 123। তাহলে আই, ইউ, হি, ইয়েস, এটাই আনসার ঠিক আছে। তাহলে 17-র আনসার বি, 18-র আনসার এ। এটা কিন্তু প্রাইমারিতে নিবন্ধনে প্রচুর আসে, এই জন্য আমরা দিয়েছি। ক্লিয়ার বিষয়টা? ওকে, সো 17 এবং 18 আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আসো আমরা যে প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা শিখছিলাম সেটা যদি বলি, অবজেক্টিভ প্রোনাউন কোথায় বসবে? বি ভার্ব ব্যতীত অন্য যে কোনো ভার্বের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। আর একটা হলো প্রিপোজিশন, প্রিপোজিশন এর পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। তোমাকে নোট ডাউন করে নিবে, হ্যাঁ, প্রিপোজিশন এর পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। এখন আসো তাহলে আমরা এই কোশ্চেনগুলো একটু সলভ করে ফেলি। হ্যাঁ, কি হবে সেটা একটু দেখি। 19 নাম্বার, দ্য টিচার টোল্ড ড্যাশ টু লিভ। দ্য টিচার টোল্ড হি অ্যান্ড মি। ওই টিচার তাকে এবং আমাকে চলে যেতে বলেছিল। ওই শিক্ষক তাকে এবং আমাকে চলে যেতে বলেছিল, তাই তো বিষয়টা? টু লিভ, ত্যাগ করতে বলেছিল। এখন দেখো, টোল্ড একটা ভার্ব, এখন ভার্বের পরে কি বসবে? ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে, অবজেক্টিভ ফর্ম। তাহলে আমাকে অবজেক্ট নিতে হবে, তাহলে হি সাবজেক্ট, এটা বাদ। ওকে, আই সাবজেক্ট, এটা বাদ। আই সাবজেক্ট, এটা বাদ। তাহলে আনসার হবে বি নাম্বারটা, হিম অ্যান্ড মি। দ্য টিচার টোল্ড হিম অ্যান্ড মি টু লিভ। টিচার তাকে এবং আমাকে চলে যেতে বলেছিল, হিম অ্যান্ড মি। ওকে, সো তোমাদেরকে আনসার ঠিক আছে। সুমাইয়া আগেরটা আনসার করেছিল বোধহয়। আচ্ছা সুমাইয়া, হ্যাঁ ঠিক আছে আনসার, ভেরি গুড। তাহামিম, হ্যাঁ তোমার আনসার ঠিক আছে। আমার এখানে যারা কমেন্টস করেছো তারা ঠিক আছে। এখন আসো 20 নাম্বার কোশ্চেনটা একটু আনসার করো, আমি দেখতে চাই। কোশ্চেন নাম্বার 20 আনসার করতে হবে। কোশ্চেন নাম্বার 20 আনসার করতে হবে। 20 নাম্বার কোশ্চেন কোনটা হবে সেটা আনসার করো আগে, দ্রুত, যারা ফেসবুকে আছো এবং যারা আমার সাথে জুমে আছো।
তো চলে আসি, বেশ কয়েকটা আনসার পেয়েছি, দ্যাটস গ্রেট, প্রত্যেকের আনসার ঠিক আছে। বি ফর বাংলাদেশ, ইয়েস। কেন বি ফর বাংলাদেশ? সবাই একটু আসো। বিটুইন ইউ অ্যান্ড আই, ভাই বিটুইন হলো একটা প্রিপোজিশন। আমি তোমাদের বলেছিলাম প্রিপোজিশনের পরে যদি তোমরা কোনো প্রোনাউন পাও, ওই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে বিটুইন ইউ অ্যান্ড আই হবে না তো, ইউ অ্যান্ড কি হবে? মি হবে, কারণ বিটুইন এটা একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। সো ইউ একটা অবজেক্ট, আই একটা অবজেক্ট না, আই সাবজেক্ট, সো আই হয়ে যাবে মি। ক্লিয়ার বিষয়টা? সেটা বাদ। ইয়েস, বিটুইন ইউ অ্যান্ড মি আই ডাউট দ্যাট হি উইল কাম। ঠিক আছে, এটা সি নাম্বার কেন ভুল? আবার আই আছে, আইটা হলো সাবজেক্ট, আমরা জানি প্রিপোজিশনের পরে অবজেক্ট বসে। ক্লিয়ার? তাহলে আনসার ডিটাও তো ঠিক আছে, বিটুইন ইউ অ্যান্ড মি আই ডাউট দ্যাট হি উড কাম। সো আমরা কোনটা নিব? দেখো ভাই, বি আর ডি কিন্তু ঠিক আছে, বিটুইন ইউ অ্যান্ড মি, বিটুইন ইউ অ্যান্ড মি। পার্থক্যটা কোন জায়গায়? আই ডাউট দ্যাট হি উইল কাম, আই ডাউট দ্যাট হি উড কাম। ভাই উডটা হলো পাস্ট টেন্স, আগের বাক্যটা যেহেতু প্রেজেন্ট আছে, আমার প্রেজেন্টের সাথে সাধারণত ফিউচার বা প্রেজেন্ট যায়, প্রেজেন্টের সাথে সাধারণত পাস্ট যায় না। এই জন্য ডি থেকে বি নাম্বারটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এই জন্য আমরা আনসার বি নিব, ডি নিব না। দ্যাটস গ্রেট, তোমরা যারা বি আনসার করছো ঠিক আছে, সবাই বি করছো, শুধু মোফাজ্জল মিয়া তুমি আনসার ডি করেছো, তোমার কিন্তু হয়নি। ক্লিয়ার বিষয়টা? এবার চলে আসো, আমরা 21 নাম্বার কোশ্চেনটা আনসার করব। 21 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা একটু দেখব। মাই আঙ্কেল, আমার আঙ্কেল, হু ওয়াজ অন ভ্যাকেশন, যে ভ্যাকেশনে ছিল, অ্যালং উইথ মাই টু কাজিন অ্যান্ড আই। আমার আঙ্কেল যে ভ্যাকেশনে ছিল কার কার সাথে? আমার দুই কাজিনের সাথে এবং আমার সাথে, আমার সাথে এবং আমার দুই কাজিনের সাথে। আমার যে আঙ্কেল ভ্যাকেশনে ছিল তারা কি করেছে? ওয়েন্ট ফিশিং, আমার আঙ্কেল সহ আমরা ফিশিং এ গিয়েছিলাম, ডাউন বাই দ্য রিভার, আমরা নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। এখন বলতে হবে এই বাক্য ভুলটা কোথায়? দেখো এগুলাই কিন্তু পরীক্ষায় আসে, এর বাইরে কোনো কিছু আসবে না। তো তোমরা এখন যেভাবে আনসার করছো গুলির বেগে, এই আনসারটা যেন পরীক্ষা হলেও থাকে, আমাদের ক্লাসের বাইরে কিছু আসবে না, আসবে না, আসবে না, মনে রাখবা তোমরা। ওকে, হ্যাঁ তমালিকা আনসার, তমালিকা তোমার আনসার ঠিক আছে, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। সম্রাট তোমার আনসারও ঠিক আছে। আর এদিকে যদি আমি আমার জুমে যারা আছো, মানে মাইন্ড ব্লোয়িং। আচ্ছা সবার ঠিক আছে, কনিকা তোমার আনসার ঠিক আছে, ওকে ওকে, শাকিল আনসার ঠিক আছে। আচ্ছা তহমিনা, হ্যাঁ আনোয়ার তোমার আনসারও ঠিক আছে। ওকে, দেখো এখানে আনসারটা সি নাম্বার অপশন, এখানে আই হবে না, মি হবে। কেন মি হবে সবাই দেখো, মাই আঙ্কেল হু ওয়াজ অন ভ্যাকেশন, কার কার সাথে? অ্যালং উইথ, এই যে উইথ কিন্তু একটা প্রিপোজিশন, along with my two cousins and I না, along with my two cousins and me। কারণ কি? কারণটা হলো প্রিপোজিশন, এরপরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, প্রিপোজিশন এর পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবে তোমরা। এবার আসো 22 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা দেখব। এটা বাংলাদেশ ব্যাংকের এডির কোশ্চেন, 22 নাম্বারটা বাংলাদেশ ব্যাংকের এডির কোশ্চেন। ক্লিয়ার? দেখো কি বলতেছে, এভরিওয়ান বাট হিম। তোমাদেরকে একটু কথা বলে নি এই কোশ্চেনটা সলভ করার আগে, সেটা হলো বাট। হ্যাঁ, তোমরা অনেকেই জানো না, তোমরা যেটা জানো সেটা হলো বাট এর বাংলা মিনিংটা হলো কিন্তু। কিন্তু ভাই বাটের কিন্তু অনেকগুলা মিনিং আছে। বাটের বাংলা মিনিংটা যেমন কিন্তু, এই বাটের আরো একটা মিনিং আছে, সেটা হলো ছাড়া বা ব্যতীত। ছাড়া বা ব্যতীত, মনে রেখো তোমরা, বাটের বাংলা মিনিং কিন্তুও হইতে পারে, আবার ছাড়া বা ব্যতীত হইতে পারে। এখন একটা জিনিস মনে রাখবা, বাট এর বাংলা মিনিংটা যখন কিন্তু হবে, তখন এই বাটটাকে আমরা কনজাংশন বলি, তখন এই বাটটাকে আমরা কনজাংশন বলি। আর কনজাংশনের পরে সাধারণত সাবজেক্ট বসে, ভার্ব বসে। আরেকটা কথা মনে রেখো আজকে, বাট এর বাংলা মিনিংটা যখন ছাড়া বা ব্যতীত, তখন বাটটাকে আমরা প্রিপোজিশন বলি, তখন বাটটাকে আমরা প্রিপোজিশন বলি। আর প্রিপোজিশনের পরে যদি কোনো প্রোনাউন আসে, ওই প্রোনাউনের কোন ফর্ম? অবজেক্টিভ ফর্ম, তাই না বিষয়টা? তাহলে বাট এর বাংলা মিনিংটা যখন কিন্তু হবে, এরপরে সাবজেক্ট বসাবে। আর বাট এর বাংলা মিনিংটা যখন ছাড়া বা ব্যতীত হবে বা এক্সেপ্ট হবে, তখন এরপরে প্রিপোজিশন বসাবে, সরি, তখন এটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। ক্লিয়ার বিষয়টা? তাই যদি হয় তাহলে এখন আসো 22 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে, এভরিওয়ান বাট হিম। সে কিন্তু প্রত্যেকেই না, সে ছাড়া প্রত্যেকেই, সে ছাড়া প্রত্যেকেই থট দ্যাট, চিন্তা করেছিল যে, দ্য থিপ ওয়াজ হার, সে ছাড়া প্রত্যেকেই ভেবেছিল চোরটা হলো উনি।
সে ছাড়া প্রত্যেকেই চিন্তা করেছিল চোরটা হলো উনি। খুব কঠিন একটা কোশ্চেন, বাংলাদেশ ব্যাংকের এডির কোশ্চেন। হ্যাঁ, তোমরা যদি একটু দেখো, আমি যদি একটু বলি, এভরিওয়ান বাট হিম, সে ছাড়া প্রত্যেকেই চিন্তা করেছিল চোরটা হলো উনি। তাহলে এই জায়গায় বাটের মিনিংটা কি দাঁড়াচ্ছে? এখানে বাটের মিনিংটা দাঁড়াচ্ছে কিন্তু না, এই সে কিন্তু প্রত্যেকেই না, সে ছাড়া প্রত্যেকেই। এখানে বাটের মিনিংটা দাঁড়াচ্ছে সে ব্যতীত, সে ব্যতীত প্রত্যেকেই, সে ব্যতীত প্রত্যেকেই চিন্তা করেছিল। তাহলে ব্যতীত মানে কি? প্রিপোজিশন, তাহলে এরপরে অবজেক্ট হবে। তাহলে এভরিওয়ান বাট হিম, ইয়েস হিমটাই ঠিক আছে। এবার আরেকটা ভুল আছে, এভরিওয়ান বাট হিম থট দ্যাট দ্য থিপ ওয়াজ হার। ভাই দ্য থিপ ওয়াজ হার হবে না, কেন? ওয়াজটা হলো বিভার্ব, বিভার্বের পরে যদি প্রোনাউন বসে ওই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, তাহলে ওয়াজের এই যে হার, হারের জায়গায় কি হবে? শি হবে। দুইটা রুলস, একটা বাট, বাট যদি ব্যতীত হয় তাহলে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, তাহলে এভরিওয়ান বাট হিম ঠিক আছে। আরেকটা ব্যাপার হলো ওয়াজ, ওয়াজটা বিভার্ব, বিভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে, এই জন্য এখানে হিম হবে, এখানে শি হবে। কোন জায়গায় আছে দেখো, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, তাহলে বি আর সির মধ্যে এভরিওয়ান বাট হি এটাও হবে না, আনসার হবে সি নাম্বারটা। তোমরা দেখি কারা কারা সি বলছিলা। ওকে, হ্যাঁ সম্রাট ঠিক আছে, সুমাইয়া ঠিক আছে, মোহাম্মদ আবির ঠিক আছে। ওকে, এদিকে সাইম, সাইম ঠিক আছে, সোয়েলি ঠিক আছে, ভেরি গুড। ওকে ওকে, দেখেছি সবারই। আসো তাহলে আমরা এখন 22 নাম্বার কোশ্চেনটার পরে 23 নাম্বারে চলে আসি। দেখি 23 নাম্বার কি বলতেছে। এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম, এই ক্লাসরুমের প্রত্যেকটা ছাত্রছাত্রী আন্ডারস্ট্যান্ডস, বোঝে যে দ্য লেকচার, সরি এভরি স্টুডেন্টস ইন দ্য ক্লাস আন্ডারস্ট্যান্ডস দ্য লেকচার, এই ক্লাসের প্রত্যেকটা ছাত্রছাত্রী এই লেকচারটা বোঝে, এক্সেপ্ট ড্যাশ, আমি ছাড়া, আমি ছাড়া এই ক্লাসের প্রত্যেকে এই বিষয়টা বোঝে। এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস আন্ডারস্ট্যান্ডস দ্য লেকচার, এই ক্লাসের প্রত্যেকেই এই পড়াটা বুঝেছে, শুধুমাত্র কে বোঝে নাই? আমি বুঝি নাই, আমি ছাড়া প্রত্যেকেই। তাহলে আনসার কোনটা হবে ভাই? এক্সেপ্ট, শুধু এক্সেপ্ট হবে না, এক্সেপ্টের পরে কিছু লাগবে। এক্সেপ্টিং আই হয় না, এক্সেপ্টিং হয় না, হবে হলো এক্সেপ্ট মি, এক্সেপ্ট, এখানে এক্সেপ্ট আই ছিল। হ্যাঁ, এখন দেখো এক্সেপ্ট এটা একটা প্রিপোজিশন, এক্সেপ্ট এটা একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে, এই জন্য এক্সেপ্ট আই হবে না, এক্সেপ্ট মি হবে। আর এক্সেপ্টিং তো কখনো হবে না, কারণ প্রিপোজিশনের সাথে আইএনজি হবে না, সেই জন্য এক্সেপ্ট মি। আনসার এ ফর আমেরিকা, এ ফর আমেরিকা। ওকে মাই ডিয়ার, সো এটা হয়ে গেল, ক্লিয়ার বিষয়টা। তো আমরা অলরেডি কিন্তু 23টা কোশ্চেন সলভ করে ফেলেছি। এই 23টা কোশ্চেনে আমরা প্রথমত প্রোনাউনের যে ভাগটা আছে, সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ, এটা শিখেছি। এরপরে সাবজেক্টিভ প্রোনাউনটা কোথায় কোথায় ব্যবহার করব, দ্বিতীয়ত অবজেক্টিভ প্রোনাউনটা কোথায় কোথায় ব্যবহার করব, এখন যেটা শিখবো পজেসিভ অ্যাডজেক্টিভ কোথায় কোথায় ব্যবহার করব। ভালো করে বুঝবে, ভালো করে, পজেসিভ অ্যাডজেক্টিভ কোথায় কোথায় ব্যবহার করব। একটু যদি দেখি, POSSESSIVE, পজেসিভ অ্যাডজেক্টিভ আমরা কোথায় কোথায় ব্যবহার করব। আচ্ছা, তোমাদের যেহেতু 2 নাম্বার ক্লাস, আমরা এখনো অ্যাডজেক্টিভটা শিখাইনি, নাউন প্রোনাউন এরপরে অ্যাডজেক্টিভটা আসবে। আমি জাস্ট তোমাদেরকে একটু সংক্ষেপে বলি, অ্যাডজেক্টিভ এটা সর্বদাই নাউনের আগে বসে। অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে ওই নাউনের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করবে। তার মানে এই যে অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, কোনগুলাকে পজেসিভ অ্যাডজেক্টিভ বলে? এই কোনগুলাকে পজেসিভ অ্যাডজেক্টিভ বলে মনে পড়ে কিনা? মাই, এরপরে কোনটা? ইয়োর, ইয়োর, এরপরে কোনটা? দিয়ার, এরপরে কোনটা? হার, এরপরে হিজ, এরপরে ইটস, এগুলাকে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ বলি। এখন কোন কোন জায়গায় আমরা এই প্রোনাউনগুলা ব্যবহার করব? তোমরা প্রথমত যেটা মনে রাখবা, নাউনের পূর্বে। এই প্রোনাউনগুলা কার আগে ব্যবহার হবে? নাউনের পূর্বে। তাহলে তোমরা লিখে নাও, নাউনের পূর্বে যদি কোনো প্রোনাউন ব্যবহৃত হয় সেটা পজেসিভ অ্যাডজেক্টিভ। নাউন এর পূর্বে যদি আমরা কোনো প্রোনাউন ব্যবহার করতে চাই তাহলে কি হবে? ওই প্রোনাউনের পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্মটা ব্যবহার করতে হবে। নাউন এর পূর্বে কি বসবে? পজেসিভ অ্যাডজেক্টিভ বসবে। এখন আরেকটা কথা আছে তোমাদেরকে, ভার্বের সাথে আইএনজি মনে রেখো তোমরা।
ভার্বের সাথে আইএনজি, এটাকে জিরান বলে। আর জিরান কিন্তু একটা নাউন। সো ওই নাউনের আগে বা ভার্বের সাথে আইএনজি এর আগেও যদি কোনো প্রোনাউন বসে, ওই প্রোনাউনের পজিটিভ অ্যাডজেক্টিভটা ব্যবহার করব। তাহলে নাউন এর পূর্বে যদি কোনো প্রোনাউন থাকে, ওই প্রোনাউনের পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে। আরেকটা বিষয়, ভার্বের সাথে আইএনজি এর আগে যদি কোনো প্রোনাউন ব্যবহার করতে হয়, তাহলে আমাকে পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। কারণ কি? কারণ ভার্বের সাথে আইএনজি এটাও একটা নাউন। তাহলে নাউনের পূর্বে প্রোনাউনের পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্মটা ব্যবহৃত হবে। নাউন এর পূর্বে প্রোনাউন এর পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্মটা ব্যবহৃত হবে। তাহলে এই সকল প্রোনাউনগুলো কোন জায়গায় ব্যবহৃত হবে? এক হলো নাউনের আগে, আর 2 নাম্বার হলো ভার্বযুক্ত আইএনজি এর আগে যদি কোনো প্রোনাউন বসাইতে হয়, ওই প্রোনাউনের পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্মটা ব্যবহৃত হবে। তাই যদি বুঝে থাকো, তাহলে 24 নাম্বার কোশ্চেনটা আমি একটু সলভ করতে চাই। অসংখ্যবার পরীক্ষায় এসেছে, এই ভেরি রিসেন্টলি একটা পরীক্ষায় আমি 24 নাম্বার কোশ্চেনটা দেখেছি। ভালো করে দেখো। Although he had been looking forward to the debate, looking forward to আগ্রহের সাথে অপেক্ষা করা। Although he had been looking forward to the debate for weeks, যদিও সে কয়েক সপ্তাহ ধরে এই ডিবেটের জন্য অপেক্ষা করতেছিল, a sore throat, একটা গলার ব্যথা, prevented him taking part, একটা গলার ব্যথা তার অংশগ্রহণকে ব্যাহত করেছিল। তাহলে যদিও সে এই ডিবেটটার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করিতেছিল, তারপরেও একটা গলার সমস্যা তার অংশগ্রহণকে ব্যাহত করেছিল। কেউ কি বলতে পারবে ভুলটা কোন জায়গায়? অনেকে কিন্তু এটা মিস করে, মানে ভুল করে, হ্যাঁ, ধরতে পারে না। ওকে, ইয়েস, আমার কমেন্ট যারা করছো তারা ঠিক আছে। এখানে ভুলটা হলো টেকিং পার্ট, এর আগে হিম হবে না, এর আগে হিজ হবে। কেন? আমি বলেছিলাম ভার্ব আইএনজির পূর্বে যদি কোনো প্রোনাউন হয়, ওই প্রোনাউনের পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। ওই প্রোনাউনের পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্মটা ব্যবহার করব আমরা। সো এখানে টেকিং পার্ট, এটা যেহেতু ভার্বের সাথে আইএনজি, এর আগে হিম হবে না, এর আগে হিজ হবে। হিজ টেকিং পার্ট, হিজ টেকিং পার্ট। ক্লিয়ার হয় জানো? সো তুমি ভার্বের সাথে আইএনজি, অন্য যে কোনো রুলস থাকুক না কেন, ভার্বের সাথে আইএনজি থাকলেই তার আগে পজিটিভ অ্যাডজেক্টিভ বসাই দিবা, তার আগে পজিটিভ অ্যাডজেক্টিভ বসাই দিবা। সো আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো। এবার আসো আমরা যদি একটু দেখি রিফ্লেক্সিভ প্রোনাউনটা তেমন পরীক্ষায় আসে না। সো ব্যাংকের পরীক্ষায় আসে না, কিন্তু অন্যান্য পরীক্ষায় আমি 2-1 আসতে দেখেছি। সো রিফ্লেক্সিভ প্রোনাউনটা তোমরা একটু জেনে রাখো। রিফ্লেক্সিভ প্রোনাউন কখন ব্যবহার করব? রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমরা কখন ব্যবহার করব? যারা ক্লাসের শুরুতে ছিলে তারা রিফ্লেক্সিভ প্রোনাউন জেনেছো কোনগুলা? মাই সেলফ, হিম সেলফ, দেম সেলফ, হার সেলফ, এগুলাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলি। এটা তেমন আসে না বললেই চলে। তারপর আমি তোমাদেরকে একটু বলি, যখন বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি হবে, যখন বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি হবে, তখন অবজেক্টের স্থলে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব। বাক্যের সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি হইলে অবজেক্টের স্থলে রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহার করব। সো নোবডি লাইকস হার, কেউ তাকে পছন্দ করে না। কেন? শি টকস অ্যাবাউট ড্যাশ, কারণ সে সর্বদাই নিজের কথা বলে। তাহলে সাবজেক্টকে শি বলে কার কথা? নিজের কথা। সাবজেক্ট আর অবজেক্ট যখন একই ব্যক্তি হবে, তখন অবজেক্টের স্থলে রিফ্লেক্সিভ প্রোনাউনটা হবে। তাহলে কি হবে? শি টকস অ্যাবাউট হার হবে না, শি টকস অ্যাবাউট হার সেলফ। এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা বাক্যে খুব কম আসে। ওকে, সো এটা তোমরা একটু মনে রাখবা, রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন আমি যে টপিকটা পড়াবো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ব্যাংকের পরীক্ষার জন্য। ভাই আমি শুরুতে বলেছিলাম ব্যাংকের পরীক্ষার জন্য প্রোনাউনের 2টা পার্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা হলো পার্সোনাল প্রোনাউন, যেটা আমরা শেষ করে এসেছি, আমরা যা পড়িয়েছি এর বাইরে কোনো কিছু পরীক্ষায় আসবে না, তোমার পড়ারও দরকার নেই। আরেকটা হলো রিলেটিভ প্রোনাউন, এটা খুবই ইম্পর্টেন্ট। রিলেটিভ প্রোনাউন জিনিসটা কি সেটা আমরা একটু জানবো। হ্যাঁ, সো আমি যদি এখন তোমাদেরকে যেটা শিখাবো সেটা হলো রিলেটিভ প্রোনাউন। মনে রাখবে, রিলেটিভ প্রোনাউন খুবই ইম্পর্টেন্ট। রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, আমি ডেফিনেশনটা তোমাদের শীটে দিয়ে দিয়েছি, আমাদের শীটটা একটু ফলো করবে। শীটটা খুবই ডেভেলপড ওয়েতে তৈরি করা হয়েছে এবং শীটটা আমি নিজে বানাইছি, আমি চেষ্টা করেছি, শীটটা খুব মানে সর্বোচ্চ ইফোর্ট দিয়েছি আমি শীটে। সো এখন আমি প্রথমত জানি রিলেটিভ প্রোনাউন জিনিসটা কি সেটা তোমাদেরকে বলি। ভাই রিলেটিভ প্রোনাউনটা হলো যে প্রোনাউনটা
অন্য একটা নাউন বা প্রোনাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে দুটা সেন্টেন্সকে যুক্ত করবে। আবারও বলি, কোনটা রিলেটিভ প্রোনাউন? যে প্রোনাউন অন্য একটি নাউন বা অন্য একটি প্রোনাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে দুইটা সেন্টেন্সকে কি করবে? যুক্ত করবে, সেটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। যেমন তোমরা একটু দেখি রিলেটিভ প্রোনাউনকে এক্সাম্পল দিই। যেমন ধরো, নেসাসার টিচেস আস, নেসাসার টিচেস আস জেনারেল নলেজ, নেসাসার আমাদেরকে জিকে পড়ায়। আরেকটা বললাম, নেসাসার ইজ দা সিইও অফ টার্নিং পয়েন্ট। দুইটা সেন্টেন্স লিখলাম, একটা হলো নেসার স্যার আমাদেরকে জিকে পড়াই, আর একটা হলো নেসার স্যার ইজ দ্য সিইও অফ টার্নিং পয়েন্ট। এখন এই দুইটা সেন্টেন্সকে আমি একটা সেন্টেন্সে লিখতে পারি। কেমন একটা সেন্টেন্সে লিখতে পারি? এটা সেন্টেন্স 1, এটা সেন্টেন্স 2। এই দুইটাকে আমি একত্রে লিখতে পারি এইভাবে, দেখো, নেসার স্যার এরপরে হু, এই যে নেসার স্যারের পরিবর্তে হু ইজ দ্য সিইও, হু ইজ দ্য সিইও অফ টার্নিং পয়েন্ট, এরপরে বাকিটা বসাই দিব, টিচেস আস জিকে, TEACHES, টিচেস আস জেনারেল নলেজ। তাহলে নেসার স্যার হু ইজ দ্য সিইও অফ টার্নিং পয়েন্ট টিচেস আস জিকে। তার মানে দেখো, এই যে হুটা কার পরিবর্তে এসেছে? এই নেসার স্যারের পরিবর্তে এসেছে। আমার সংজ্ঞাটা কি ছিল? যে প্রোনাউন অন্য একটা নাউন বা প্রোনাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে, সেটাকেই আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। রিলেটিভ প্রোনাউন কোনগুলা যদি একটু বলি তোমাদেরকে। রিলেটিভ প্রোনাউন হু, এরপরে হলো হুইচ, এরপরে হলো হট, এরপরে হলো দ্যাট, এগুলাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। হু হুম হুজ, হু হুম হুজ, হুইচ হট দ্যাট, হু হুম হুজ, হুইচ হট দ্যাট, এগুলাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। স্যার শীট পাই না, ওকে, শীটটা দেওয়ার ব্যবস্থা হচ্ছে ভাই, আমাদের একটা শীট আর কি মিসিং আছে। হ্যাঁ, এখন হলো আমরা প্রেসে দিয়েছি, 20 তারিখের মধ্যে পেয়ে যাবে, 20 তারিখের মধ্যে শীট চলে আসবে। হ্যাঁ, আমাদের তো মোট 5টা বই, 5টা বইয়ের মধ্যে আমাদের একটা বই মিসিং আছে। ওকে, যেটা বলতে গিয়েছিলাম, রিলেটিভ প্রোনাউন কি যে ইম্পর্টেন্ট কল্পনা করতে পারবা না। আমরা প্রথমত জানলাম রিলেটিভ প্রোনাউনের সংজ্ঞা। রিলেটিভ প্রোনাউনের সংজ্ঞাটা কি? রিলেটিভ প্রোনাউন একটা নাউন বা অন্য আরেকটা প্রোনাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, এটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। আর রিলেটিভ প্রোনাউন কোনগুলা? হু, হুম, হুজ, হুইচ, হট, দ্যাট, এগুলাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার আমরা রিলেটিভ প্রোনাউনটা জানলাম। এইবার রিলেটিভ প্রোনাউন যখন আসবে তখন আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো, আমি জাস্ট তোমাদেরকে 30 সেকেন্ড সময় নিচ্ছি। আচ্ছা, ওকে মাই ডিয়ার, এখন আসো। সো রিলেটিভ প্রোনাউনের সাথে সাথে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হয়, সেটার নাম হলো অ্যান্টিসিডেন্ট। আমি যদি একটু ব্ল্যাক কালারে লিখি তোমাদের বোঝানোর জন্য, অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট। ভাই, রিলেটিভ প্রোনাউনের সাথে সাথে আমরা আরেকটা জিনিস জানবো, এটার নাম হলো অ্যান্টিসিডেন্ট। ভাই, কোনটাকে অ্যান্টিসিডেন্ট বলে সেটা যদি তোমাদেরকে বলি, ভাই, এই যে রিলেটিভ প্রোনাউনটা যে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় সেটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি। তাহলে প্রথমত রিলেটিভ প্রোনাউনের সংজ্ঞা শিখাইছি, যে প্রোনাউনটা অন্য আরেকটা নাউন বা প্রোনাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে, সেটা রিলেটিভ প্রোনাউন। কোনগুলাকে রিলেটিভ প্রোনাউন বলি? হু, হুইচ, হট, দ্যাট, এগুলা হলো রিলেটিভ প্রোনাউন। এবার এই রিলেটিভ প্রোনাউনের সাথে আমরা আরেকটা জিনিস জানবো, সেটার নাম হলো অ্যান্টিসিডেন্ট। কোনটাকে অ্যান্টিসিডেন্ট বলবো? এই রিলেটিভ প্রোনাউনটা যে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় সেটাকে অ্যান্টিসিডেন্ট বলে। তার মানে হুটা হলো রিলেটিভ প্রোনাউন, আর এই যে নেসেসার এটাকেই বলবো আমরা অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট কারণ হুটা কার পরিবর্তে এসেছে? নেসেসারের পরিবর্তে এসেছে। তাহলে যে নাউনটার পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হবে ওই নাউনটাকে অ্যান্টিসিডেন্ট বলবো। ক্লিয়ার বিষয়টা? একটু ইয়েস স্যার বা কিছুটা লেখো, এরপরে আমি রুলসে যাব। তাহলে আমি রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট ক্লিয়ার করতে পেরেছি কিনা? ওকে মাই ডিয়ার, তাহলে রিলেটিভ প্রোনাউনটা ক্লিয়ার, তোমাদের অ্যান্টিসিডেন্টটা ক্লিয়ার। এখন তোমাদেরকে এই জায়গায় 3টা রুল জানতে হবে। এই 3টা রুলস যদি তোমরা, হ্যাঁ নেসেসার এখানে অ্যান্টিসিডেন্ট। আচ্ছা, একটু বলি, বাপ্পি ভাই স্মরণ করাই দিয়েছে, একটু শেয়ার করে রাখতে পারো ভাই। প্রোনাউন যারা ফেসবুক লাইভে আছো তোমরা হয়তো পাবে না, কারণ প্রোনাউনে ইনশাল্লাহ এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। প্রোনাউনে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। দেখো না কিভাবে পড়াই।
সো আমরা রিলেটিভ প্রোনাউন জানলাম, আমরা অ্যান্টিসিডেন্ট জানলাম। এবার আমরা তিনটা রুল জানবো, এর মধ্যে তিনটা রুল জানবো, এর মধ্যে দুইটা রুলস আমি যদি বলি, সে দুইটা রুলস অ্যান্টিসিডেন্টের সাথে সম্পৃক্ত। প্রথম রুলসটা হলো, ভালো করে বুঝবে, এই যে রিলেটিভ প্রোনাউন কি যে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, সেই নাউনটাকে অ্যান্টিসিডেন্ট বলে, আর এই হু ইজ হট এটাকে রিলেটিভ প্রোনাউন বলে, তাই তো? এখন তোমরা ভালো করে মনে রাখবা, রুল 1, এই রিলেটিভ প্রোনাউন সর্বদাই তার অ্যান্টিসিডেন্টের পাশে বসে। রিলেটিভ প্রোনাউন সর্বদাই তার অ্যান্টিসিডেন্টের পাশে বসে। রুল 1, রিলেটিভ প্রোনাউন সর্বদাই তার অ্যান্টিসিডেন্টের পাশে বসে। একটু মাথায় রাখবে, রিলেটিভ প্রোনাউন সর্বদাই তার অ্যান্টিসিডেন্টের পাশে বসবে। তাহলে রুল 1টা কি ছিল? রিলেটিভ প্রোনাউন সর্বদাই অ্যান্টিসিডেন্টের পাশে বসবে। যেমন যদি আমি এটা লিখতাম, ধরো ওই আগের সেন্টেন্সটাই যেটা ছিল যে নেসাসার টিচার্স জিকে, নেসাসার ইজ দ্য সিইও অফ টার্নিং পয়েন্ট। এখন আমি লিখলাম নেসাসার হু ইজ দ্য সিইও অফ টার্নিং পয়েন্ট টিচার্স জিকে। এখন দেখো, এই সেন্টেন্সটা যদি আমি এইভাবে লিখতাম তাহলে কিন্তু ভুল হতো। কিভাবে একটু দেখো সবাই, এই যে নেসাসার, আগে প্রথম সেন্টেন্সটা লিখলাম টিচার্স জিকে, নেসাসার teaches us জিকে who is the CEO of টার্নিং পয়েন্ট। ভাই এই সেন্টেন্সটা কিন্তু ভুল হয়েছে। কারণটা কি? কারণটা হলো নেসাসার এটা হলো অ্যান্টিসিডেন্ট, আর হু এটা হলো রিলেটিভ প্রোনাউন। আমরা কি জানি? রিলেটিভ প্রোনাউন সর্বদাই অ্যান্টিসিডেন্টের পাশে বসে। এই জন্য লিখতে হবে নেসাসার, এই হুটাকে এখানে নিয়ে আসতে হবে। নেসাসার হু ইজ দ্য সিইও অফ টার্নিং পয়েন্ট টিচেস আস জিকে। তাহলে 1 নম্বর বুঝাইতে পেরেছি যে রিলেটিভ প্রোনাউন সর্বদাই অ্যান্টিসিডেন্টের পাশে বসবে। 2 নম্বর যে রুলসটা ভেরি ইম্পর্টেন্ট, এই রুলসটা তোমাদেরকে যদি বলি সেটা একটু মাথায় রাখো। 2 নম্বর জিনিসটা কি সেটা একটু দেখো। 2 নম্বর রুলসটা সেটা হলো ভাই, রিলেটিভ প্রোনাউনের পরপরই যদি কোনো ভার্ব বসে, ভালো করে বুঝবে, রিলেটিভ প্রোনাউন এর পরপরই যদি কোনো ভার্ব বসে, ওই ভার্বটা অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসবে। রিলেটিভ প্রোনাউন এর পরের ভার্বটি অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসবে। এটা কিন্তু রিলেটিভ প্রোনাউন অনুযায়ী বসবে না। যেমন কোনটা একটু দেখো, এই যে নেসাসার হু ইজ, এই ইজটা কিন্তু নেসাসারের উপরে বেস করে বসবে। এই ইজটা কিন্তু নেসাসারের উপরে বেস করে বসবে। তার মানে রিলেটিভ প্রোনাউনের উপরে বেস করে ভার্ব হবে না, ভার্ব হবে অ্যান্টিসিডেন্টের উপরে বেস করে। যেমন একটা एग्जांपल দিই, যেমন দেখো, ইট ইজ আই, এটা ছিলাম আমি, হু এম অথবা ইজ অথবা আর, টু ব্লেম, মানে যাকে দোষারোপ করা হয়েছিল সেটা ছিলাম আমি, যাকে দোষারোপ করা হয়েছিল সেটা ছিলাম আমি। এখন ভাই ইট ইজ আই, কেন? ইজ বিভার্বের পরে সাবজেক্ট বসে। এখন এই যে হু, একটু ভালো করে বুঝো, এই হুটা হলো রিলেটিভ প্রোনাউন আর আইটা হলো অ্যান্টিসিডেন্ট। এখন এই যে ভার্ব হবে, এই ভার্ব কিন্তু রিলেটিভ প্রোনাউনের উপরে বেস করে হবে না, এই আয়ের উপরে বেস করে হবে। এই জন্য এখানে এম হবে। ইট ইজ আই হু এম টু ব্লেম। এই রিলেটিভ প্রোনাউনের এই 2টা রুলস খুব ইম্পর্টেন্ট। আরেকটা আছে যেটা আমি পরে শিখাবো। তাহলে প্রথম রুলস, রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্টের পাশে বসবে। দ্বিতীয় রুলস বেশি ইম্পর্টেন্ট, এটা রিলেটিভ প্রোনাউনের পরপরই যদি কোনো ভার্ব থাকে, এই ভার্বটা তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হবে। আসো তাহলে কি কি কোশ্চেন পরীক্ষায় এসেছে সেটা আমরা একটু জানবো। প্রথম কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট রে ভাই, খুবই ইম্পর্টেন্ট, দেখি তোমরা পারো কি না। ওকে, 26 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমরা কিন্তু এখন রিলেটিভ প্রোনাউন সম্পর্কে জানবো। রিলেটিভ প্রোনাউন এই নিয়ে আমরা এখন কোশ্চেন করব। আসো, চুজ দ্য কারেক্ট অপশন। আমাদের কারেক্ট অপশনটা বের করতে হবে। আমি আরেকটু বলে নিই, যাদের আরেকটু সমস্যা থাকবে, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, টার্নিং পয়েন্ট জব 8, ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা, ওখানেও আমার এই রিলেটিভ প্রোনাউন নিয়ে ক্লাস আছে। ওকে মাই ডিয়ার, সবাই আসো। দ্য পিপল আর ফ্রেন্ডলি, ওই মানুষগুলা খুব বন্ধু সুলভ ছিল। হু লিভ ইন দ্য হাউস, যারা এই বাসায় বাস করে তারা অনেক বন্ধু সুলভ ছিল। প্রথমটা দ্য পিপল, হুটা হলো রিলেটিভ প্রোনাউন। এখন রিলেটিভ প্রোনাউন কি? কারোর পরিবর্তে আসবে, সেটাকে অ্যান্টিসিডেন্ট বলবো। এখানে কার পরিবর্তে? পিপল, তাহলে পিপলটা হলো অ্যান্টিসিডেন্ট।
পিপলটা হলো অ্যান্টিসিডেন্ট। এখন শিখছিলাম রিলেটিভ প্রোনাউন সর্বদাই অ্যান্টিসিডেন্টের পাশে বসে, এই জন্য হু লিভ ইন দ্য হাউস এই জায়গায় চলে আসবে। কোথায় আছে সেটা? ডি নাম্বার, দ্য পিপল হু লিভ ইন দ্য হাউস আর ফ্রেন্ডলি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, রিলেটিভ প্রোনাউন সর্বদাই তার অ্যান্টিসিডেন্ট এর পাশে বসে। আমার প্রত্যেকটা স্টুডেন্ট যারা আমাকে ফলো করো অবশ্যই কিন্তু তোমরা রিলেটিভ প্রোনাউনটা ভালো করে শিখবে। এরপর চলে আসো আমরা এখন ওকে 27 নম্বর কোশ্চেনটা করব। কি বলতেছে দেখো, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, ইট ইজ আই হু ইজ টু ব্লেম। ভাই এখন হু ইজ টু ব্লেম হবে, ইট ইজ আই হু এম টু ব্লেম, এ হবে না বি হবে? অবশ্যই বি হবে। কারণ কি, ইট ইজ আই, হুটা হলো রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের পরপরই যদি ভার্ব থাকে এই ভার্বটা অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হয়, এই জন্য আই এর উপরে বেস করে হবে। সো আনসার হলো বি ফর বাংলাদেশ। এখানে আর হবে না, আর এখানে ইট ইজ মি হবে না, ইট ইজ আই হবে, কারণ ইস এর পরে বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন হয়। এবার আসো যেটা পরীক্ষায় এসেছে জাস্ট কিছুদিন আগে, বিআইবিএম এই পরীক্ষাটার কোশ্চেনটা দিয়ে দিয়েছে, যদিও প্রথম দিয়েছিল আইবিএ। সো 28 নম্বর কোশ্চেনটা পরীক্ষায় এসেছিল। আমি একটু দেখতে চাই 28 নম্বরে কোনটা আনসার হবে, তোমরা পারো কিনা আগে আমি সেটা দেখতে চাই। 28 নম্বরের আনসারটা দেখতে চাই, তোমরা কে কে পারো? খুব টাফ। 28 নম্বরের কোশ্চেনটা। ওকে, তিথি আনসার বলছে এ, আচ্ছা পিঙ্কি আনসার বলতেছে এ, জামাল আনসার বলতেছে বি, মাসুম এ, কাকন এ, হ্যাপি বি, কবির বি, ওকে আশরাফুল এ, সিরাজুল সি, নূরে, আচ্ছা আমি একটু ফেসবুকে দেখতে চাই। আচ্ছা সম্রাট বলতেছে বি ফর বাংলাদেশ, সিয়াম বলতে চাচ্ছে বি, আচ্ছা মুফাজ্জল মিয়া বলতে চাচ্ছে এ, আবার রাধিকা বলতে চাচ্ছে বি। ওকে মাই ডিয়ার, এটা নিয়ে অনেক ডাউট আছে, কারণ এটা হলো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, একটু ভালো করে বুঝবে। আমি যদি বলি, আমি বি নাম্বারটা বলতেছি, সবাই আগে দেখো, শি ইজ ওয়ান অফ দোজ গার্লস, সে ছিল ওই সকল বালিকাদের মধ্যে একজন, হু ইজ অলওয়েজ কমপ্লেইনিং, যারা সর্বদাই কমপ্লেইন করত। তাহলে ও ছিল ওই সকল বালিকাদের মধ্যে একজন, যে সকল বালিকারা সর্বদাই কমপ্লেইন করত। এখন আসো, এই হুটা হলো রিলেটিভ প্রোনাউন। এখন হুটা যার পরিবর্তে বসে সে হলো অ্যান্টিসিডেন্ট, তাহলে গার্লসটা হলো আমার অ্যান্টিসিডেন্ট। ওকে, গার্লসটা হলো অ্যান্টিসিডেন্ট। এখন হুর পরপরই ইজ আছে, এই রিলেটিভ প্রোনাউন এর পরপরই যদি ভার্ব থাকে ওই ভার্বটা অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হবে। রিলেটিভ প্রোনাউন এর পরপরই যদি ভার্ব থাকে ওই ভার্বটা অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হবে। তাহলে এখানে হুর পরপরই ইজ আছে, তাহলে ইজটা কি অনুযায়ী হবে? গার্লস অনুযায়ী হবে। এখন গার্লস তো সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, এই জন্য এখানে ইজ হবে না, এখানে আর হবে। এ নাম্বারটাই ঠিক আছে, শি ইজ ওয়ান অফ দোজ গার্লস হু আর অলওয়েজ কমপ্লেইনিং। এখন আসো সি নাম্বার বাদ, কারণ কিন্তু হুম হইতে পারে না, হু হবে। ডি নাম্বার, হুম ইজ হয় না, হু ইজ, হুজও হবে না, তাহলে আনসার হবে এ ফর আমেরিকা। প্লিজ তোমরা বুঝছো কিনা একটু বলো না, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা আমার সাথে ফেসবুকে আছো অনেকেই আনসার সি বলেছো, আনসার হবে এ ফর আমেরিকা, কারণ কোনোদিন হুম আর হয় না, মনে রাখবা, হু আর। ওকে, তো আসো তাহলে এখন আমরা তাহলে পরের টপিক, আমাদের লাস্ট যে টপিকটা আছে আজকের ক্লাসের, ইউজ অফ হু অ্যান্ড হুম। এটা হলো জাতির একটা মানে ডাউটফুল একটা কোশ্চেন, যেখানে পুরা বলতে গেলে অসংখ্য স্টুডেন্টদের ভুল হয়ে থাকে। হ্যাঁ স্যার বুঝেছি, ভুল করলাম। ওকে কবির, ইনশাল্লাহ পরের বার থেকে ভুল হবে না। আচ্ছা এবার কবির দেখো, ইউজ অফ হু অ্যান্ড হুম, বিশ্বাস করো 99% স্টুডেন্টদের এই জায়গায় ভুল হয়। সেই জন্য এটা আমরা একটু ভালো করে তোমাদেরকে শিখাবো। হ্যাঁ, ইউজ অফ হু অ্যান্ড হুম, আমাকে জাস্ট 20 মিনিট মানে 15 মিনিট সময় দিবে, ইনশাল্লাহ আমি একদম কনসেপ্ট ক্লিয়ার করে দিব। কিন্তু মানে হয়তো অনেক জায়গায় তুমি 2 ঘন্টা ইনভেস্ট করেও এটা তোমার ক্লিয়ার হবে না। আমি একটু আসি, ইউজ অফ হু অ্যান্ড হুম, এটার ব্যবহারটা আমি তোমাদেরকে ভালো করে শিখাবো ইনশাল্লাহ। সবাই খাতার উপরে লেখো, ইউজ অফ হু অ্যান্ড হুম। হু অ্যান্ড হুমের ব্যবহার একটু তোমাদেরকে আমি সুন্দর করে একটা বেসিক থেকে শিখাই। দেখো প্রথমত হলো হুটা হলো সাবজেক্টিভ ফর্ম, হুটা হলো সাবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, সাবজেক্টিভ, এর বাংলা মিনিংটা কি? কে বা কারা, আর একটা হলো যে বা যাহারা, এটার বাংলা মিনিং ক্লিয়ার। এরপরে হলো হুমটাকে বলি অবজেক্টিভ ফর্ম,
হুমটাকে বলবো অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্ম। হুমের বাংলা মিনিং কি? হুমের বাংলা মিনিংটা হলো কাকে কাদেরকে, কাকে কাদেরকে, যাকে যাদেরকে, কাকে কাদেরকে, যাকে যাদেরকে। আরেকটা হলো হুজ। হুজটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ এর বাংলা মিনিংটা কি? কাহার যাহার। কাহার, এরপরে যাহার, এরপরে যাহাদের, যাহাদের, এই এগুলার বাংলা মিনিং ক্লিয়ার? তাহলে হুটা হলো সাবজেক্ট, হুমটা হলো অবজেক্ট, আর হুজটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। এখন শোনো, হুজ পজেসিভ অ্যাডজেক্টিভ আমরা সকলেই জেনেছিলাম। হুজ পজেসিভ অ্যাডজেক্টিভ সর্বদাই নাউনের আগে বসে। তার মানে তুমি যেখানেই নাউন পাবে তার আগে যদি হুম হুজ লাগে তুমি হুজ বসাবে। এই জায়গায় কোনো ঝামেলা হয় না। মূল ঝামেলা যেখানে হয় সেটা হলো হু আর হুমের ব্যবহার দিয়ে। আচ্ছা, আপনারা শুনেছেন একটু আগে আমি নেসার বাদন স্যারের এক্সাম্পল দিছিলাম। এক্সাম্পল দেওয়ার সাথে সাথে নেসার বাদন স্যার আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। ইংরেজি কত সহজে শেখা যায়, সুমন স্যারের ক্লাস করলে অনুধাবন করা যায়। সে যখন গণিত, আচ্ছা অসংখ্য ধন্যবাদ। নেসার স্যার একটু আমাকে অ্যাপ্রিশিয়েট করছে। গুণী মানুষদের অ্যাপ্রিসিয়েশন পাইলে খুব ভালো লাগে। সো নেসার বাদন স্যার আমাদের সাথে যুক্ত আছে। উই আর হাইলি প্লিজড। ওকে, সো একটু আসেন, আমি যেটাতে ছিলাম সেটা একটু বলি। আচ্ছা জামিউল স্যার আপনার সাথে কথা বলতে চাই, আপনার পড়ানোর কৌশলটা অনেক ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ ভাই, তুমি টার্নিং পয়েন্টের সাথে যুক্ত থাকো, আমাকে পাবে। টার্নিং পয়েন্ট এটা আমারই প্রতিষ্ঠান, আমাদেরই প্রতিষ্ঠান। নেসার বাদন স্যার, আমি, বাপ্পি ভাই, শুভ্র ভাই, তারেক স্যারের প্রতিষ্ঠান। ক্লিয়ার বিষয়টা? ওকে, সো আসো আজকে দেখো না একটা কঠিন জিনিস যেটা তোমাদের 4-5 ঘন্টা লাগবে, সেটা ইনশাল্লাহ আমি 20 মিনিটে ক্লিয়ার করে দিব। আমি যেটাতে ছিলাম, তাহলে হুটাকে আমরা সাবজেক্ট বলবো। এর বাংলা মিনিং কি? কে, কাকে, কে, তারপরে কারা, যে, যাহারা। হুমটা হলো অবজেক্ট। এর বাংলা মিনিং কি? কাকে কাদেরকে, যাকে যাদেরকে। আর হুজটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। কাহার, যাহার, যাহাদের। এই তো মূল বিষয়টা। এখন হুজ নিয়ে কোনো প্রবলেম হয় না, কারণ কি? কারণ নাউনের আগে হুজ বসবে। পজেসিভ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে। কিন্তু আমাদের যে সমস্যাটা, জাতির যে সমস্যাটা, সেটা হলো হু আর হুম। স্যার কোন জায়গায় হু বসাবো, স্যার কোন জায়গায় হুম বসাবো, এইটা যদি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই তাহলে একটু আসো। আমি আগে 3টা এক্সাম্পল দিই তোমাদের বোঝানোর জন্য। আসো এক্সাম্পল 1 লেখো সবাই। দ্য ম্যান, দ্রুত এক্সাম্পল 1টা লেখো। দ্য ম্যান হু অথবা হুম, দ্য ম্যান হু অথবা হুম লিভস মাই নেক্সট ডোর। লিভস মাই, যে বাস করে, নেক্সট ডোর, নেক্সট ডোর ইজ আ ডক্টর। আমি 1 নাম্বার এক্সাম্পল দিলাম। ওই মানুষটা যে আমার বাড়ির সামনে বাস করে সে হলো একজন ডাক্তার। এবার আসো 2 নাম্বার। দ্য ম্যান হু অথবা হুম, হু অথবা হুম আই স এট দ্য কনফারেন্স, এট দ্য কনফারেন্স, at the conference was a doctor। 2 নাম্বার এক্সাম্পল। এরপরে আসো 3 নাম্বার এক্সাম্পল কি? হি ইজ দ্য বয়, হি ইজ দ্য বয় হু অথবা হুম, হু অথবা হুম আই বিলিভ হ্যাজ আ গুড মাইন্ড, হ্যাজ আ গুড মাইন্ড। হু বা হুম বোঝানোর জন্য তোমাদের এই 3টা এক্সাম্পল দিলাম। ক্লিয়ার বিষয়টা? ওকে মাই ডিয়ার, কেউ তড়িঘড়ি করার দরকার নেই, তখন স্ক্রিনশট নিবে, কেউ লেখালেখি করবে না, এখন বুঝবে, কারণ এটা কঠিন একটা টপিক। ওকে, সবাই একটু দেখো, আমি তোমাদেরকে বুঝাচ্ছি, সবাই একটু দেখো। ওকে ভাই, আমরা পাইছিলাম যে হু অর্থ কে বা কাকে, যে বা যাকে। হুম অর্থ কাকে কাদেরকে, যাকে যাদেরকে। আর হুজটা নিয়ে আমার টেনশন নেই। এখন আসলে আমি মিনিং অনুযায়ী আনসার করব। দ্য ম্যান, ওই মানুষটি, হু বা হুম লিভস মাই নেক্সট ডোর অজ আ ডক্টর। ওই মানুষটি যে আমার বাড়ির পাশে বাস করে, না যাকে আমার বাড়ির পাশে বাস করে। ওই মানুষটি যে আমার বাড়ির পাশে বাস করে সে হয় একজন ডাক্তার। যে মিনিং কি? হু, তাহলে এখানে হবে হু হবে। এবার আসো 2 নাম্বারটা। দ্য ম্যান হু বা হুম আই স এট দ্য কনফারেন্স। ওই মানুষটা যে আমি কনফারেন্সে দেখেছিলাম, না যাকে আমি কনফারেন্সে দেখেছিলাম। ওই মানুষটা যাকে আমি কনফারেন্সে দেখেছিলাম। তাহলে যাকে ইংলিশ কি? যাকে ইংলিশ হলো হুম। এবার আসো 3 নাম্বারটা। হি ইজ দ্য বয়, এই হলো সেই বালক। হু আই বিলিভ, যে আমি বিশ্বাস করি। ভালো মনে আছে না? যাকে আমি বিশ্বাস করি। কথা বলতে হবে, 3-এর আনসার কোনটা হবে? এই হলো ওই বালক যে আমি বিশ্বাস করি, না যাকে আমি বিশ্বাস করি? অবশ্যই যাকে আমি বিশ্বাস করি। যাকে ইংলিশ কি? হুম।
ভাই রে, তোমাদের প্রথমটা ঠিক আছে, তোমাদের দ্বিতীয়টা ঠিক আছে, কিন্তু তোমাদের তৃতীয়টা ভুল হয়েছে। আর বিশ্বাস করো, পরীক্ষায় জীবনেও প্রথমটা আসবে না, জীবনেও দ্বিতীয়টা আসবে না, পরীক্ষায় আসবে তৃতীয়টা। তাহলে যেটা পরীক্ষায় আসবে সেটা তোমরা ভুল করেছো, 3 নাম্বারটা পরীক্ষায় আসবে, 3 নাম্বারটা তোমরা ভুল করেছো। ক্লিয়ার বিষয়টা? কারণটা কি? কারণটা এবার একটু শোনো ভাই। যখন হু আর হুমের খেলা হবে তখন শুধু মিনিং করবে না, মিনিং তো করবে, সেই সাথে সাথে আমার 3টা শর্টকাট রুল আছে, এই শর্টকাট রুলসটা তোমরা মনে রাখবে। যখন হু আর হুমের ব্যবহার হবে তখন কেউ মিনিং করবে না, আমার 3টা শর্ট মিনিং তো করবে, আগে মিনিং করবে, তারপরে আমার 3টা শর্টকাট আছে, শর্টকাটের সাথে মিলাবে। আমি এখন সেই 3টা শর্টকাট তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে শর্টকাট 3টা কি। আমি তো এই জায়গায় দেখাচ্ছি শর্টকাট 3টা কি। হ্যাঁ, আমার 3টা শর্টকাট তোমাদেরকে দেখাচ্ছি। ভাই শোনো, তুমি যদি কোনো জায়গায় ভার্ব পাও, তুমি যদি কোনো জায়গায় ভার্ব পাও, এই ভার্বের ঠিক পূর্বে যদি আমার হু বা হুম লাগে, তোমার কোনো কিছু চিন্তা করার দরকার নেই, তুমি হু বসাবা। ভার্বের আগে হু বসাবা। কেন? কারণ হুটা হলো সাবজেক্ট, একটা ভার্ব একটা সাবজেক্টকে ডিমান্ড করে। ক্লিয়ার? তাহলে কোন একটা জায়গায় ভার্ব পেয়েছো, সেই ভার্বের আগে যদি হু বা হুম লাগে তুমি হু বসাবা ডিরেক্টলি। এবার আসো 2 নাম্বার রুলসটা। ভাই, কোন একটা জায়গায় সাবজেক্ট আছে, ওই সাবজেক্টের ভার্ব আছে, আবার আরেকটা সাবজেক্ট পেয়েছো, ওই সাবজেক্টেরও ভার্ব পেয়েছো, তখন তুমি মাঝে কি বসাবা জানো? তখন তুমি মাঝে হু বসাবা, হু বসাবা। তাহলে রুল 1, ভার্বের ঠিক পূর্বে হু বসবে। রুল 2, সাবজেক্ট আছে ভার্ব আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে, সেই জায়গায় কি বসাবে? হু বসাবে। এইবার আসো রুল 3টা তোমাদেরকে যদি বলি, রুল 3 ভাই ভালো করে বুঝবে। সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের ভার্ব আছে, আবার সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের ভার্ব আছে, পরে আবার আরেকটা ভার্ব পাইছো, এই ভার্বের সাবজেক্ট হিসাবে তোমাকে কি বসাইতে হবে? হু বসাইতে হবে। এই 3টা রুলস তোমরা একটু মনে রাখবা। তাহলে হু বা হুমের ক্ষেত্রে মিনিং তো করবই, ওই মিনিং এর সাথে সাথে আমরা কি করব? এই 3টা শর্টকাট মনে রাখবো। শর্টকাট 1, ভার্বের আগে হু বসবে। শর্টকাট 2, সাবজেক্ট আছে ভার্ব আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে, তাহলে এই জায়গায় কি বসবে? হু বসবে না, হুম বসবে। এই জায়গায় তো হুম বলো না কেন? এখানে হুম বসবে। সাবজেক্ট আছে ভার্ব আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে, আর কোনো এক্সট্রা ভার্ব নেই, তাহলে এখানে কি বসবে? হুম বসবে, হুম। আর 3 নাম্বার, সাবজেক্ট আছে ভার্ব আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে, এক্সট্রা আরেকটা ভার্ব আছে, ওই ভার্বের জন্য হু বসবে, ওই ভার্বের জন্য হু বসবে। একটু প্লিজ আমি এক্সাম্পল দিব, আগে একটু প্লিজ বলো যে তোমরা আমার এই 3টা শর্টকাট বুঝছো কিনা। ওকে, ক্লিয়ার স্যার না? এইবার আসো তাইলে আমরা সুন্দর করে বুঝি। আমরা প্রথমে তো মিনিং করলাম, এবার আমরা শর্টকাট দিয়ে করব। 1 নাম্বার ভালো করে বোঝো। দ্য ম্যান, আমি যদি একটু ব্ল্যাক কালার পেন নিই, সবাই দেখো। দ্য ম্যান হু বা হুম লিভস। ভাই লিভসটা হলো ভার্ব, ভার্বের আগে হু বসে, কোনো কিছু দেখার দরকার নেই, হু বসবে। এবার আসো 2 নাম্বার রুলসটা। দ্য ম্যান হু বা হুম আই স এট দ্য কনফারেন্স ওয়াজ আ ডক্টর। ভাই স এটা ভার্ব, আই এটা সাবজেক্ট, সাবজেক্ট আছে ভার্ব আছে, আবার ওয়াজ আ ডক্টর, ওয়াজ ভার্ব, এই যে দ্য ম্যান সাবজেক্ট। ভাই 2টা সাবজেক্ট 2টা ভার্ব, এই যে 2টা সাবজেক্ট 2টা ভার্ব, তাহলে কি বসবে? হুম বসবে। এইবার আসো 3 নাম্বার, যেটা পরীক্ষায় আসবে কিন্তু তোমরা ভুল করবা। দেখো, হি ইজ দ্য বয়। ভাই ইজটা হলো ভার্ব, ইজ ভার্বের সাবজেক্ট কোনটা? হি। সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম। হি ইজ দ্য বয় হু বা হুম আই বিলিভ। ভাই বিলিভটা হলো ভার্ব, আইটা হলো সাবজেক্ট, সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম। আবার হ্যাজ আ গুড মাইন্ড, হ্যাজটা একটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট। দেখো এখন কোন স্ট্রাকচার? সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, পরে আবার আরেকটা ভার্ব, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, পরে আবার আরেকটা ভার্ব। তার মানে এখানে কি হবে? হু হবে। ভাই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা আমার সাথে ফেসবুকে আছো প্লিজ একটু বলো না, কমেন্টসটা আমি দেখতে চাই, ওদের কমেন্টসটা ফেসবুকে একটু কমেন্টস করো যে তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, প্লিজ দ্রুত। যারা ফেসবুকে আছো আর আমার সাথে যারা ইয়েতে আছো তারাও বলো ক্লিয়ার হয়েছে কিনা, আমি যে শর্টকাটটা দেখাইছি ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাপি মোহাম্মদ ওকে, আশরাফুল ক্লিয়ার, আশরাফুল ক্লিয়ার। কিন্তু যারা আমার সাথে ফেসবুকে আছে এদের কমেন্টস পাই না কেন আমি?
ওকে, কমেন্টস পেয়েছি। সম্রাট শাহজাহান ক্লিয়ার স্যার। তামিমা ক্লিয়ার। আনোয়ার ওকে, আনোয়ার এটা কিন্তু খুব রিয়ার কেস। আসো তাইলে এইবার আমি তোমাদের এই হুবাহুর ব্যবহারটা শিখাবো। ভাই আমি 6টা এক্সাম্পল দিয়েছি যাতে তোমাদেরকে আমি হুবাহুমটা বুঝাইতে পারি, হুবাহুমটা বুঝাইতে পারি। আমি আরেকটু বলবো, শুধুমাত্র এইটার জন্য বলবো অ্যাটলিস্ট তুমি এই আমাদের এটা লাইভটা শেয়ার করো, কারণ এই লাইভটা শেয়ার করলে তোমার ওয়ালে থাকবে, তুমি এই টপিক এইভাবে পাবে না। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা আসো, এগুলো টেকনিক, তোমরা তো অনেক ক্লাস করো ফেসবুক লাইভে, তোমরা দেখো এত এক্সপ্লেইন রয়েছে। এবং দেখো আমরা যে কোশ্চেনগুলো দিছি ইজি ইজি না, আমরা কোশ্চেনগুলো ওই কোশ্চেনই দিছি যেটা পরীক্ষায় আসে। হুদাই তোমাদের সময় নষ্ট করবো না ভাই, যেটা তুমি যেহেতু ব্যাংকের প্রস্তুতি নিতে চাচ্ছ, ব্যাংকে যেভাবে কোশ্চেন হয় সেভাবে আমি তোমাদেরকে শিখাচ্ছি। আসো আমরা এখন সবগুলার আমরা কোশ্চেন দেখবো কি বলতে চাচ্ছে। আসো প্রথমটা, চার্লি চ্যাপলিন ওয়াজ আ কমেডিয়ান। ভাই চার্লি চ্যাপলিন হলো একজন কমেডিয়ান। হু বা হুম ওয়াজ বেস্ট নোন, যে মূলত পরিচিত তার সাইলেন্ট মুভির জন্য। এখন আসো, ওয়াজ নোন, অসটা কি আমার ভার্ব না? ওয়াজ নোন অসটা হলো আমার ভার্ব। ক্লিয়ার? এই অসটা হলো আমার ভার্ব, মনে আছে কিনা? শর্টকাট 1, ভার্বের ঠিক পূর্বে হু বসবে, সো ভার্বের পূর্বে হু বসবে এখানে। ক্লিয়ার বিষয়টা? এবার আসো বি নাম্বার, দ্য প্রিন্সিপাল রিজন অফ আওয়ার ফেইলর, আমাদের ব্যর্থতার প্রধান কারণ ওয়াজ কোয়াইট অ্যাপারেন্ট, সুস্পষ্ট ছিল, টু দোজ, তাদের কাছে সুস্পষ্ট ছিল, হু বা হুম উই হ্যাড ব্রট ইনটু দ্য ভেঞ্চার, যে বা যাদেরকে আমরা উদ্যোগে এনেছিলাম। তাহলে আমাদের ব্যর্থতার কারণ তাদের কাছে সুস্পষ্ট ছিল, যাদেরকে আমরা উদ্যোগে এনেছিলাম। এখন দেখো, দ্য প্রিন্সিপাল রিজন এটা আমার সাবজেক্ট, ভার্ব কোনটা? ওয়াজ। আবার আসো, উই হ্যাড ব্রট এটা আমার ভার্ব। এই হ্যাড ব্রট কি দুইটা ভার্ব? নো, একটা ভার্ব, পাস্ট পারফেক্ট টেন্স। আর উইটা হলো আমার সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ভার্ব, রুল 2, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, তাহলে কি হবে? হুম হবে। এবার আসো 3 নাম্বার, হি ওয়াজ দ্য অথর, এটা ঢাকা ভার্সিটি সি ইউনিটেও এসেছে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। হি ওয়াজ দ্য অথর, এই যে এই হলো সেই লেখক। হু বা হুম আই বিলিভড, যে বা যাকে আমি বিশ্বাস করি, ওয়াজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য 21 অ্যাওয়ার্ড, এইবার 21 পদকটা পাবে। এখন আসো, ওয়াজ ভার্ব, হি সাবজেক্ট, বিলিভড এটা ভার্ব, আই সাবজেক্ট, আবার ওয়াজ আর একটা ভার্ব, দুইটা দেখো সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, পরে আবার ভার্ব পেয়েছি, তাহলে কি হবে এখানে? হু হবে। 3 নাম্বারটা হু হবে। 4 নাম্বার, ইট ইজ হি, ইজ এটা ভার্ব, ইট সাবজেক্ট, হু বা হুম আই নো, নো ভার্ব, আই সাবজেক্ট, ইজ আ ভেরি গুড বয়, ইজ টার একটা ভার্ব, সাবজেক্ট ভার্ব আবার ভার্ব, তার মানে এই জায়গাটাতেও হু হবে। এবার আসো ই নাম্বার, হি ডিড নট নো, সে জানে না, হু বা হুম হি উড টেক টু দ্য পার্টি, কে বা কাকে পার্টিতে নিতে হবে। এখন আসো, ডিড নট নো একটা ভার্ব, হি সাবজেক্ট, উড টেক এটা ভার্ব, হি সাবজেক্ট, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, তার মানে এখানে শর্টকাট কোনটা? হুম হবে। এই যে শর্টকাট 3টা একটু ভালো করে দেখে নাও, শর্টকাট 3টা একটু ভালো করে দেখতে হবে। এই 3টা শর্টকাট, এই 3টা শর্টকাট একটু ভালো করে দেখে নিবা। হ্যাঁ আচ্ছা, একটু যদি আসি, এরপরে যদি আসি আমরা যেটাতে ছিলাম, হ্যাঁ লাস্ট ওয়ান, দ্য পিপল উইথ হু বা হুম আই ওয়ার্ক আর ভেরি নাইস, ওই মানুষ যার সাথে আমি কাজ করেছিলাম মানুষগুলা খুব ভালো ছিল। তাহলে দেখো না ভাই, দ্য পিপল এটা আমার সাবজেক্ট, আর ভেরি নাইস আর এটা আমার ভার্ব, আবার আই ওয়ার্ক, আইটা হলো সাবজেক্ট, ওয়ার্ক হলো ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, তার মানে এখানে হুম হবে। আর উইথ যেহেতু প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবজেক্ট বসে। আশা করি হু বা হুম তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আসো, আমি পরীক্ষায় কোন কোশ্চেন এসেছে এগুলা দিয়েছি প্র্যাকটিসের জন্য, এগুলা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন না, যদিও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু মূলত শিখাইছি প্র্যাকটিসের জন্য। এইবার রিয়েল কোশ্চেন তোমাদেরকে দেখাবো, দেখি রিয়েল কোশ্চেন তোমরা পারো কিনা, রিয়েল কোশ্চেন পারো কিনা। হ্যাঁ দেখি আমরা। ওকে আচ্ছা, আসি ইয়েস, রিয়েল কোশ্চেন 30 নাম্বার কোশ্চেনটা, 30 নাম্বার কোশ্চেনটা তোমাদেরকে বলতে হবে। দ্য সিইও অফ ডেল্টা ফোন কোম্পানি, ডেল্টা ফোন কোম্পানির সিইও ইন্টারভিউড সেভারেল ক্যান্ডিডেটস, ডেল্টা ফোন কোম্পানির সিইও বিভিন্ন ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিয়েছিল। হু শি থট, যাদেরকে সে ভেবেছিল, হ্যাড দ্য এক্সপেরিয়েন্স অ্যান্ড কোয়ালিফিকেশন দ্য পজিশন রিকোয়ার্ড, যে সকল ব্যক্তিদের সে ভেবেছিল এক্সপেরিয়েন্স আছে, কোয়ালিফিকেশন আছে, ডেল্টা ফোন কোম্পানির সিইও তাদেরকে কি করেছিল? ইন্টারভিউ নিয়েছিল। আমি প্রত্যেকের আনসার দেখতে চাই এটা,
ইশরাত ওকে হুম, আচ্ছা আশরাফ এ, ওকে শিয়াব এ, অনিক বি, শাহিন বি, তনয় এ, আচ্ছা নাবিলা খাতুন বি, আচ্ছা সিরাজুল এ, তৃষ্ণা এ, আতিকা এ, ইশরাত এ, একটু ফেসবুকে দেখতে চাই। ওকে তহমিনা কি হুম ও এ, আরেকটা সিয়াম এ বলতে চাচ্ছে, রাধিকা বি বলতে চাচ্ছে। ফেসবুকে দুইটা কমেন্টস দুই রকম, এই তাড়াতাড়ি কমেন্টস করো না অন্যরা, আমি ফেসবুকের কমেন্টস দেখতে চাই। আচ্ছা ওকে মোফাজ্জল বি বলতে চাচ্ছে, খোরশেদ বি বলতে চাচ্ছে, খোরশেদ আলম বি বলতে চাচ্ছে, দেখি আমি। সানজিদাও বি বলতে চাচ্ছে, তিথি সরকার বি বলতে চাচ্ছে। ওকে একটু 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 দ্রুত দ্রুত। তহমিনা আনোয়ার ও বি বলতে চাচ্ছে। ওকে ইয়েস, এটা কি তমালিকা এ বলতে চাচ্ছে। টাইম আপ, আর কমেন্টস করতে হবে না, এবার আমি আপনাদের বুঝাবো, ভালো করে বুঝবেন, ভালো করে শোনেন। বলতেছে কি ডেল্টা ফোন কোম্পানির সিইও বিভিন্ন ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিয়েছিল। তাহলে এই যে ইন্টারভিউড, এটা আমার ভার্ব, এটা আমার ভার্ব। ভাই কে নিয়েছিল? ডেল্টা ফোন কোম্পানির সিইও। তাহলে সিইও হলো আমার সাবজেক্ট, সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি। এবার আসো হু শি থট, ভাই শিটা আবার সাবজেক্ট, আর থটটা হলো আমার ভার্ব। এবার হ্যাড দ্য এক্সপেরিয়েন্স, হ্যাড কি ভাই আরেকটা ভার্ব না? এই কোন স্ট্রাকচার? সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, পরে আবার ভার্ব আছে। কথা বলো কত নাম্বার শর্টকাট? শর্টকাট নাম্বার কত? শর্টকাট নাম্বার হবে 3 নাম্বারটা। এত কথা বাদ, ভার্বের আগে হু আছে। আচ্ছা ওকে, আচ্ছা শর্টকাট কয়টা ভাই? 3টা শর্টকাট। 3 নাম্বার শর্টকাটটা এখানে পড়েছে যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, এরপরে আবার কি আছে? আরেকটা ভার্ব আছে। তার মানে 3 নাম্বার শর্টকাটটা যদি একটু দেখাই তোমাদেরকে, এই দেখো ভাই সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, আরেকটা ভার্ব আছে। তার মানে এখানে আমাকে হু নিতে হবে, হু নিতে হবে। তাহলে এইটা বাদ, এটা বাদ, আমাকে হু কয় জায়গায় আছে? শুধু বি নাম্বারে আছে, হু শি থট। ভাই শি থট হু এটা কখনো হয় না, হু শি থট। যারা বি বলেছো তাদের আনসার ঠিক আছে, যারা এ বলেছো তাদের আনসার ঠিক নাই। বি ফর বাংলাদেশ কারেক্ট আনসার। এই বুঝেছো কিনা একটু বলো আমাকে, বুঝেছো কিনা যারা আমার সাথে ফেসবুকে? পারসি স্যার ওকে কংগ্রেটস। ইশরাত জাহান বুঝেছি, যারা বি বলেছিলে তারা বুঝেছো কিনা? ওকে মাই ডিয়ার, এখন আসো আমরা 31 নাম্বার কোশ্চেনটাও বাংলাদেশ ব্যাংক এডি, 31 নাম্বার কোশ্চেনটাও বাংলাদেশ ব্যাংকের এডির কোশ্চেন। আসো তাইলে, আচ্ছা 31 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে দেখো। প্লিজ ভোট ফর দ্য মেম্বার, দয়া করে ওই সকল মেম্বারকেই ভোট দিও। প্লিজ ভোট ফর দ্য মেম্বার, দয়া করে ওই সকল মেম্বারকেই ভোট দিও। হুম ইউ বিলিভ, যাকে তুমি বিশ্বাস করো, হ্যাজ ডান দ্য মোস্ট ফর আওয়ার ভিলেজ, তুমি যে আমার গ্রামের জন্য অনেক কিছু করেছে তাকেই তুমি ভোটটা দিবা। যে আমার গ্রামের জন্য অনেক কিছু করেছে, যাকে তুমি বিশ্বাস করবা তাকেই ভোটটা দিবা। দ্রুত 31 নম্বর কোশ্চেনে আনসার করতে হবে। ওকে স্বর্ণা এ, কণিকা বি, তিথি এ, আচ্ছা এমডি কবির খান 100% বি। আচ্ছা ওকে মাহমুদা এ, পিঙ্কি এ, আচ্ছা খোরশেদ ডি, সিরাজুল বি। ফেসবুকে যারা আছে দ্রুত আনসার করো, দ্রুত দ্রুত। আচ্ছা ইস ভালো করলাম। আচ্ছা ওকে সিয়াম আনসার বি বলতে চাচ্ছে, মোফাজ্জল বি, রাধিকা এ, হাসিমুখ খ বি। ওকে তহমিনা এ বলতে চাচ্ছে, হাসিমুখ বি বলতে চাচ্ছে। ওকে আচ্ছা রায়হান কবির এ বলতে চাচ্ছে। ওকে টাইম আপ। এখন আসেন দেখি আপনারা পারেন কিনা, কার হয়েছে আমি একটু দেখতে চাই। সবাই আসেন প্লিজ ভোট। ভাই এটা একটা ভার্ব, আপনারা জানেন কিনা ইম্পারেটিভ সেন্টেন্সের আগে কিন্তু ইউ থাকে, ইউটা উজ্জ থাকে। তাহলে ইউ প্লিজ ভোট, ইউটা হলো আমার সাবজেক্ট। ভাই এই যে প্লিজ ভোট এটা কিন্তু ভার্ব, এর আগে ইউটা কিন্তু উজ্জ আছে, আপনারা জানেন কিনা? তাহলে প্লিজ ভোট ফর দ্য মেম্বার এ নাম্বার, হুম ইউ বিলিভ, ভাই বিলিভটা ভার্ব, ইউটা হলো সাবজেক্ট, পরে আবার হ্যাজ ডান আর একটা ভার্ব আছে, তার মানে নিশ্চিত হু হবে। সাবজেক্ট ভার্ব আবার আরেকটা ভার্ব, তার মানে আমাকে হু নিতে হবে, হুটা আনসার। তাহলে এটাও বাদ, আনসার বি হবে অথবা ডি হবে। এখন আসো বিতে কি আছে? হু ইউ বিলিভ, এটা পাস্টে আছে। আর ডিতে কি আছে? হু ইউ বিলিভ, এটা প্রেজেন্টে আছে। ভাই ওটা পাস্টে, এটা প্রেজেন্টে। এখন প্রেজেন্ট হবে না পাস্ট হবে, এটা বাক্য বলে দেবে। বাক্যটা কোন টেন্সে আছে? ভাই বাক্যে হ্যাজ ডান, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটা যেহেতু প্রেজেন্টে আছে, আমাকে নিচেরটাও প্রেজেন্ট করা উত্তম। তার মানে আনসার হবে ডি ফর ঢাকা। হু ইউ বিলিভ, যারা ডি লিখেছ তাদেরকে কংগ্রেটস। ডি নাম্বারটা আনসার, ডি। ওকে
ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের প্রোনাউন এর। স্যার গ্রামারের ক্লাস বেশি নেন তো? ওকে ওকে মাই ডিয়ার, আমরা সব স্যাররা মিলেই নিব, সব স্যাররাই। ওকে আশরাফ, এটা কি তুমি হ্যাপি হয়েছে অনেক? আচ্ছা কবির খান 100% বি বলছিল, কবির খান 100% ভুল করছে, আনসার হবে 100% ডি। হ্যাঁ আচ্ছা ওকে, হ্যাঁ আমাদের চলে আসি, আমাদের আর কি কোশ্চেন আছে আজকে। এবার 32 নাম্বার কোশ্চেনটা, 32 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে দেখো। আমি তোমাদের বলেছিলাম হুজটা কোথায় বসে? হুজটা পজেসিভ অ্যাডজেক্টিভ, মানে নাউনের আগে বসবে। আচ্ছা এর আরেকটা অপশন ছিল ই নাম্বার অপশন, ই নাম্বার অপশনে ছিল নো ইরর, নো ইরর একটা অপশন আছে। এখন আসো আমরা 32 নাম্বার কোশ্চেনটা আমাদের আজকে লাস্ট কোশ্চেন। হ্যাঁ আচ্ছা, ডু ইউ নো দা স্টুডেন্ট, তুমি কি ওই সকল ছাত্রছাত্রীদেরকে চিনো হুজ বুক ওয়ার স্টোলেন, যাহার বইটা চুরি হয়ে গিয়েছিল? ভাই যাহার বই চুরি হয়ে গিয়েছিল, এই যে দেখো বুকস, বুকসটা নাউন, আর নাউনের পূর্বে কি বসে? পজেসিভ অ্যাডজেক্টিভ হুজ বসে, সেটা ঠিক আছে। ওকে, ডু ইউ নো, তুমি কি চেনো? ভাই ঠিক আছে, এটা প্রেজেন্টের ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। ডু ইউ নো দ্য হুজ বুকস ওয়ার স্টোলেন, অতীতে চুরি হয়ে গিয়েছিল বইগুলো, সো প্লুরাল, এটাও ঠিক আছে। এই বাক্যে আনসার হবে নো ইরোর, এই বাক্যে আনসার হবে নো ইরোর, নো ইরোর। এবার এই 33 আর 34 আমাদের দুইটা কোশ্চেন, এই দুইটা কোশ্চেন প্রোনাউনের সাথে সম্পৃক্ত না, এই জন্য আমি আজকে এটা আর করাচ্ছি না, আমি এই পর্যন্ত আনসার রাখছি। সো 33 34 এটা আমরা তোমাদেরকে আরেকটা জায়গায় বুঝাবো, এটা এই টপিকের সাথে না। সো এই ছিল আমাদের প্রোনাউন, আমাদের মোট কোশ্চেন 34টা, আমি 4টা কোশ্চেন বাদ দিয়েছি, 30টা কোশ্চেন সলভ করাইছি। বিশ্বাস করো ভাই, এই 30টা কোশ্চেনের বাহিরে কোনো প্রোনাউন আসবে না। এই লেকচারের পিডিএফটা গ্রুপে দেওয়া হয়েছে, হ্যাঁ গ্রুপে দেওয়া হয়েছে। আমি আবারও বলি তোমাদেরকে ভাই, স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানে কি আমি এখনই বিদায় দিয়ে দিচ্ছি? আমি কি এখন আলবিদা বলেছি? ওকে মাই ডিয়ার, যারা আমার সাথে ফেসবুকে আসো, আমাদের ব্যাংক জবের রেগুলার যে কোর্সটা, প্রাইভেট ব্যাংকের আমাদের 3টা কোর্স, অনলি প্রাইভেট ব্যাংক, আমাদের একটা বিজয় মাসের অফার চলতেছে, বিজয় মাসের অফার চলতেছে। এই বাপ্পি ভাই আছে নাকি? আচ্ছা আমাদের বিজয় মাসের একটা মেগা অফার চলতেছে 16 ডিসেম্বর পর্যন্ত, এই অফারটা তোমরা অ্যাভেইল করতে পারবে। সো আমি বলবো এই অফারটাতে তোমরা ভর্তি হইতে পারো, খুবই খুবই কম। যেটা হলো আমাদের যে রেগুলার কোর্স, যেটা বাংলাদেশ ব্যাংকের এডি, কম্বাইন্ড সিনিয়র অফিসার, প্রাইভেট ব্যাংকের এমটিও, এমসিকিউ প্লাস রিটেন, এটা এ যাবৎকালের সর্বনিম্ন ফি মাত্র 2200 টাকা, মাত্র 2200 টাকায় 16 ডিসেম্বর পর্যন্ত। এরপরে যদি বলি অনলি রিটেন, অনলি রিটেন, আমাদের একটা প্রিমিয়াম রিটেন ব্যাচ আছে, এটার জন্য কোর্স ফি করা হয়েছে অনলি 1300 টাকা, অনলি 1300 টাকা। ওকে বলে দেন যে 15 তারিখ রাত 8টা পর্যন্ত। আচ্ছা আরেকটা কথা বলি, যেটা হলো আমাদের অনলি প্রাইভেট ব্যাংক, অনলি প্রাইভেট ব্যাংক, এটার জন্য কোর্স ফি কত করা হয়েছে? 1300 টাকা কোর্স ফি করা হয়েছে। অনলি রিটেন এবং অনলি প্রাইভেট ব্যাংক 1300, আর কম্বাইন্ড যেটা আমাদের এমসিকিউ রিটেন এটা 2200। এই 2200 টাকার মধ্যে কিন্তু এক সেট বইও আছে, এই 2200 টাকার মধ্যে কিন্তু পুরো এক সেট বইও পাবা তোমরা, ক্লিয়ার? মানে আমাদের লেকচার শিট যেটাকে বলি। আর যারা আগে ভর্তি হয়েছে তারা এই নিয়ে কামড়াকামড়ি করলে হবে না, এটা তো একটা বিজয় মাসের অফার দেওয়া হয়েছে। হ্যাঁ আগে তুমি 2800 টাকা দিয়ে ভর্তি হয়েছে, কেউ 5200 দিয়ে ভর্তি হয়েছে, ওটা ওই সময় ফি ছিল। ওকে আচ্ছা আমি আবারও বলি মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের মূল কাজটা হলো ব্যাংক জবের যারা প্রস্তুতি নিতে চাই তাদের প্রস্তুতিটাকে একটু সহজতর করা, তাদের প্রস্তুতিটাকে একটু গুছানো একটা প্রস্তুতি নেওয়া, এটাই আমরা কাজ করে থাকি। এবং আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমরা অনেক সফল, আমরা অনেক পারদর্শী বলতে পারি, কারণ ব্যাংক এটা আমাদের কাছে খুব সহজ। সো যদি তোমার মনে হয় ব্যাংক জবের প্রস্তুতি নিবা, অবশ্যই আগামীকাল রাত 8টায় আমাদের সেমিনার আছে, আগামীকাল রাত 8টায় আমাদের সেমিনার আছে, জুমে সেমিনারটা হবে, তোমরা যুক্ত হবে। ফেসবুকে যারা আসো আমাদের সাথে, তারা টার্নিং পয়েন্ট ইনশাল্লাহ একটু যারা ব্যাংক জবের প্রস্তুতি নিতে চাই তাদের উপকারের জন্য তাদের আমাদের নামটা বলবা এবং আমাদের সাথে থাকবা, ইনশাল্লাহ দেখবা তোমাদের প্রস্তুতিটা অনেক গুছালো হবে। এবার আমি ফেসবুক লাইভ থেকে কুইট করব, যারা আমার সাথে স্টুডেন্ট তাদেরকে একটু আনমিউট করে দাও, তাদের সাথে একটু কথা বলতে চাই, যারা আমার ফেসবুকের স্টুডেন্ট। ও 8টায় ক্লাস আছে না? আচ্ছা যারা সরি ফেসবুক বলি, যারা আমার সাথে জুমে আসো, জুমে আনমিউট করো। হ্যাঁ ফেসবুক ক্লোজ